গল্প যদি বলি ভালোবাসি, লেখায় নোয়া পৌঁছে আমাকে কল করিস। তুই কল না করা পর্যন্ত আমি চিন্তামুক্ত হতে পারবো না। বাসার কথা নিয়ে টেনশন করিস না আনু, আমি সব সামলে নিব। তুই শুধু নিজের খেয়াল রাখিস। বাস ছেড়ে দিতেই নাফিস ভাইয়া বাসের সাথে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে কথাগুলো বলল। আমি জানালা দিয়ে মাথা বের করেও তার কথার উত্তর দিতে পারলাম না, কারণ ততক্ষণে বাস তাকে ফেলে অনেক দূরে চলে এসেছে। জানালা থেকে মাথা বের করে সিটে এলিয়ে দিলাম। যেই নাফিস ভাইয়ের সাথে আগামীকাল আমার বিয়ে, আজ তার হাত ধরেই আমি বাসা থেকে পালিয়েছি। আগামীকাল যার বউ হতাম সেই আজ আমাকে পালাতে সাহায্য করছে। বিষয়টা কি অদ্ভুত, তাই না? অদ্ভুত হলেও এটাই সত্যি। বাড়ি থেকে কোনোরকম বের হতেই সে আমার হাত ধরে সবার আড়ালে এসে ছুট লাগালো। বাসে তুলে দেওয়ার পর নিজ দায়িত্বে সিটে বসিয়ে দিয়ে নেমে গেল। নেমে যাওয়ার আগে কতগুলো 1000 টাকার নোট হাতে গুঁজে দিল। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। যাওয়ার সময় জানালা দিয়ে তার দিকে কৃতজ্ঞতা দেখিয়েছিলাম। সে হাত নাড়িয়ে বিদায় জানাতেও বলল না। ভীষণ ভয় করছে, কখনো একা বাসা ছেড়ে বের হয়নি। আর পালালাম। সত্যি কলিজাটা বড় হয়ে গেছে, কিন্তু আমার যে আর কিছু করার নেই। মোবাইলটা বের করে পুরনো সিম বন্ধ করে দিলাম। গতকাল নাফিস ভাইয়া যে নতুন সিম এনে দিয়েছিল তা ঢুকিয়ে আমার বয়ফ্রেন্ড নাজমুলকে কল করলাম, কিন্তু কল ঢুকছিল না। বারবার একটা কথাই কেন বাজছিল, আপনি যেই নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে একটু পর আবার চেষ্টা করুন। 4-5 বার কল করার পর একই কথা ভেসে আসছে। আমার সাথে বসা মধ্যবয়স্ক মহিলা কিছুটা বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপও করছিলাম। আমার মনটা খুব ডাকছে, নিশ্চয়ই খারাপ কিছু হতে চলেছে আমার সাথে। আমি কি নজমুলের জন্য বাড়ি ছেড়ে মস্ত বড় ভুল করলাম? আপা, ভাড়াটা দিন। কন্ডাক্টরের গলার স্বর পেয়ে ঘুম থেকে জেগে গেলাম। তখন নাজমুলের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরও পাইনি। ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া মিটিয়ে দিলাম। আপা কই যাইবেন? আমি যাত্রা বাড়ি। সাথে আর কেউ নাই? আমি কে বলেছি আর কেউ নেই? পেছনে আমার লোক আছে। তারা যদি জানতে পারে আমাকে এরকম উদ্ভট প্রশ্ন করেছেন তাহলে আপনাদের বাসে যাত্রাবাড়ি যাবে না, পুলিশের হাওয়ালে চলে যাবে। নিজের কাজে মনোযোগ দিন। যত সব ফালতু লোক কোথাকার। রেগে আমার করার কথায় কন্ডাক্টর বিব্রত হয়ে অন্যদিকে চলে গেল। আমি জানি আমি মিথ্যে বলেছি, কিন্তু এছাড়া তো কিছুই করার নেই। আজকাল প্রায় খবরের কাগজ উল্টালে দেখা যায় চলন্ত বাসে একা পেয়ে যুবতী মেয়েকে ধর্ষণ। সেই হিসাব করতে গেলে মিথ্যে বলে ভালোই করেছি। যদি জানে আমি একা তাহলে মাথায় শয়তানি বুদ্ধিও তো ঘুরতে পারে। তবে তার চোখে আমি বাইরে যাওনি দেখেছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার জোগাড়। রাত হয়ে গেলে আরেক সমস্যা। উপর দিয়ে স্বাভাবিক দেখালেও ভেতর দিয়ে আমি ভয় পুরো জমে গেছি। আস্তে আস্তে বাসের মানুষও কমতে শুরু করেছে। আমার ভয়ও বাড়তে শুরু করেছে। আমার সাথে থাকা মধ্যবয়স্ক মহিলা অর্ধেক রাস্তায় নেমে গেল। এতে ভয়টা আরো জেগে বসলো। একসময় পুরো বাস প্রায় খালি হয়ে গেল। বাসে আমি ছাড়া আর কোন মেয়ে মানুষ নেই। কন্ডাক্টর কিছু সময় পর পর আমার দিকে তাকিয়ে কিরকম ভাবে বিচ্ছিরি একটা হাসি দিচ্ছে, যা দেখে আমার ভয়টা দ্বিগুণ হচ্ছে। শেষ পর্যন্ত কি আমি এদের হাতে নিজের ইজ্জত হারাবো নাকি? সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে বহু আগে। এতবার নাজমুলের নাম্বারে কল করলাম, কিন্তু একবারও খোলা পেলাম না। এখন নিজের বোকামির জন্য নিজেরই চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ও তো বলেছিল আমার জন্য যাত্রাবাড়ি অপেক্ষা করবে, তাহলে এখন মোবাইল বন্ধ করে রেখেছে কেন? আমি আনুষা আক্তার, ডাক নাম আনু। আসিফ হাওলাদারের বড় মেয়ে। আমার পর ছোট 2 ভাই। আজ আমার গায়ে হলুদ ছিল, তাও নিজের আপন ফুফাতো ভাইয়ের সাথে। নাফিস ভাইকে আমি নিজের ভাই ছাড়া অন্য কিছু ভাবি না, তাই আমি এই বিয়ে করতে রাজি হইনি। তাছাড়া আমি নাজমুলকে ভালোবাসি। ওর সাথে পরিচয় আমার ফেসবুকে। হুট করে একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। প্রোফাইল পিক ও তার আইডিতে ঘুরে দেখে ভীষণ পছন্দ হয়ে যায়।
আমিও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আমাকে হাই পাঠায়। তারপর তোকে প্রায় হাই হ্যালো বল অল্প কথা হতো। ধীরে ধীরে তার সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত হলো। একদিন হুট করে এসে প্রপোজ করে বসলো। আমিও মানা করলাম না, কারণ তার কথাবার্তায় আমি মুগ্ধ। প্রতিদিন ভিডিও কলে কথা হতো আমাদের। তারপর চলতে থাকলো আমাদের প্রেম। দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। তার মধ্যে ফুপু নাফিস ভাইয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য বাবাকে চাপ দিতে শুরু করে। খুব তাড়াহুড়ো করে আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। সেটা নাজমুলকে জানাতেই সে কান্নাকাটি শুরু করে। এক সময় আমরা ঠিক করি পালিয়ে যাব। নাজমুলও রাজি হয়ে যায়। ও আমাকে জানায় আমার জন্য যাত্রাবাড়ি অপেক্ষা করবে। নাফিস ভাইয়াও এই বিয়েতে রাজি নয়, কারণ সে তানিয়া নামের এক মেয়েকে ভালোবাসে। সে আমাকে ছোট বোনের চোখে দেখেছে। ভাইকে নাজমুলের ব্যাপারে সব খুলে বলতেই ভাইয়া আমাকে পালাতে সাহায্য করতে চায়, তবে বারবার সাবধান করে দিয়েছে। কোন সমস্যা হলে তাকে কল করতেও বলেছে। বিকেলে পার্লারের কথা বলে বাসা থেকে বের হয়ে তার সাথে পালিয়ে আসি। হঠাৎ বাস থামার ঝাঁকিতে আমি সামনের সিটের সাথে বাড়ি খেয়ে ভাবনা থেকে ফিরে আসি। জানালা দিয়ে আশেপাশে তাকিয়ে দেখি বাস একটা জঙ্গলের মতো জায়গায় থেমে গেছে। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। বাসে আমি ছাড়া আর কোন মানুষ নেই। আমি আবার অনেক ভয় পেয়ে যাই। ভাবতে ভাবতে কখন যে বাসে থাকা লাশ বৃদ্ধ লোকটা নেমে গেছে সেদিকে খেয়াল করিনি। আমি বাস এখানে থামালেন কেন? এটা তো যাত্রাবাড়ি নয়। কোন জঙ্গলে নিয়ে এসেছেন? আমি কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছেন না কেন? চিৎকার করে। আমার কথা শুনে কন্ডাক্টর একটা কুৎসিত হাসি দিয়ে বলল, আরে ম্যাডাম এত চেঁচান কেন? এত চেঁচাইয়ে কোন লাভ নাই। আপনার বাচ্চার তো এমন কেউ আইব না। আমরা খালি আপনারই কয়েক ঘন্টা আদর করুন, তারপর ছাইড়ে দিমু। ড্রাইভার বাসের দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধের শব্দ পেয়ে আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। আমি কি আর নিজের সবকিছু হারাবো তাহলে? আমাকে ভয় পেলে চলবে না। এখান থেকে পালাতে হবে। কিন্তু কিভাবে? আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। প্রথম থেকেই কন্ডাক্টরের কথাবার্তা আমার কাছে সন্দেহজনক লাগছিল। কেন যে তখন সবার সাথে নেমে গেলাম না? তাহলে হয়তো মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারতাম। কিন্তু এখন ওরা কি আমাকে বাকি সবার মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তারপর শ্বাসরোধ করে মেরে ফেলবে, নাকি এই জঙ্গলে ফেলে চলে যাবে? এত কি ভাবতেছেন ম্যাডাম? চলেন শুরু করা যাক। কন্ডাক্টর একটা বাজে লুক নিয়ে আমার কাজ স্পর্শ করে কথাটা বলল। আমি তার হাতটা ঝাড়া মেরে সরিয়ে বললাম, আমি ছি, তোর কি লজ্জা করে না রে? তোদের ঘরে কি মা বোন নেই? তোদের মতো নরপশুদের কারণে আজ গোটা পুরুষ জাতি কলঙ্কিত। জানোয়ারের বাচ্চা, মানুষ নামক অমানুষ তোরা। আমার গায়ে একটা ট্যাটু করে দেখ, তারপর দেখ তোদের আমি কি করি। রেগে ড্রাইভার ম্যাডামের দেখছি বারুদ দিয়ে ভরা। দেখ সাপের মতো ফোঁস ফোঁস করছে। এরকম বারুজালা মেয়ে আবার ভীষণ পছন্দ। এদের সাথে সময় ভালোই কাটে। আমি ওয়াক্তু, তোদের জন্য এটাই ঠিক আছে। সামনে থাকা কন্ডাক্টরের মুখে থুতু নিক্ষেপ করলাম। তারপর তাদেরকে ধাক্কা দিয়ে আমি দরজার দিকে দৌড়ে গেলাম। কন্ডাক্টর আরে তাকিয়ে দেখছেন কি? মেয়ে ডেকে ধরেন। ওর এত বড় সাহস আমাকে থুতু মারে। আমি দরজা খোলার আগেই পেছনে থেকে ড্রাইভার আমাকে ঝাপটে ধরল। তারপর চুলের মুঠি ধরে টেনে সিটের দিকে নিয়ে যেতে লাগলো। এবার আমি কোন উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে তাদের কাছে হাত জোর করে নিজের ইজ্জতটা ভিক্ষা চাইলাম। আমি প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনাদেরও তো বাড়িতে মা বোন আছে। তাদের সাথে যদি কেউ এমন করতো তাহলে আপনাদের কিরকম লাগতো? আমাকে যেতে দিন। এমনটা করেন না। কন্ডাক্টর কি সুন্দরী কোথায় গেল তোমার বড় বড় ডায়লগ? খুব তো মুখে খুঁয়ে ফুটছিল। তোমায় ছাড়ছি না। এতদিন পর শিকার হাতে পেয়েছি। একটু আদর যত্ন না করেই ছেড়ে দিব। তা কি হয় বলো? তাছাড়া তুমি আমার মুখে থুতু মেরেছ, তার বদলে নিব না। কি বলেন বসো?
ড্রাইভারও ঠিক। কন্ডাক্টর বস, আমি কিন্তু আগে, কারণ আমি মেয়েটার কথা আপনারে বলেছি। ড্রাইভার, আচ্ছা যা তুই আগে। আমি ওদের কথা শুনে আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। কন্ডাক্টর শার্ট খুলতে খুলতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এসেই আমার ওড়না ছুঁড়ে ফেলে দিল। আমি দুহাত দিয়ে নিজেকে ঢেকে ফেললাম। সে এক পা করে এগুচ্ছে, আর আমি এক পা করে পেছুচ্ছি। আমি সিটের সাথে আটকে গেলাম। আর পেছানো যাবে না, আজই আমি শেষ। তখনই আমি দুহাত দিয়ে নিজেকে ঢেকে ফেললাম। সে এক পা করে এগুচ্ছে, আর আমি এক পা করে পেছুচ্ছি। আমি সিটের সাথে আটকে গেলাম। আর পেছানো যাবে না, আজই আমি শেষ। ঠিক তখনই পেছনের সিট থেকে আরেকটা পুরুষের গলার আওয়াজ পেলাম। আরে বস, আমাকে ভাত দেবেন না? একই বাসে থেকে আপনারা আমার সাথে বেইমানি করছেন। বিষয়টা কি ভালো দেখায়? আমিও তো আছি আপনাদের সাথে। এক মুহূর্তের জন্য একটু আশার আলো খুঁজে পেয়েছিলাম, কিন্তু তাও গুঁড়ো বালি। সেও এই দলের। আজ কি নিজেকে এই মানুষ রূপী হায়নাদের কাছে বিলিয়ে দিতে হবে? মনে মনে আল্লাহকে ডাকছি। বাসের আবছা লাইটের আলোতে পেছনের সিটে একটা ছেলেকে দেখতে পাচ্ছি। হাত দুটো সামনের সিটের উপর রেখে মাথাটা নিচ দিকে হেলিয়ে রেখেছে, যার কারণে মুখ দেখা যাচ্ছে না। কন্ডাক্টরকে রে শালা তুই? কোথা থেকে এলি? দরজা তো বন্ধ, বাসেও কেউ ছিল না। তুই হঠাৎ কোথা থেকে উদয় হলি? ড্রাইভার, ওই শালা চুপচাপ গাড়ি থেকে নেমে যা, আমাদের কাজ করতে দে। তোর এখানে থেকে কাজ নেই। রেগে, কি কাজ করবো না করবো তা আমি দেখবো, তোদের ভাবতে হবে না। হাতা গুটাতে গুটাতে। কন্ডাক্টর, তুই গাড়িতে উঠলি কোন দিক দিয়ে? আমি গাড়িতেই ছিলাম। পেছনের সিটে থাকায় তোদের চোখে পড়েনি। সামনের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে আমার মাথা দেখা যায়নি। আমার এত সাধের গুন্ডা তোদের চেঁচামেচিতে ভেঙে গেল। এখন তোদের কি শাস্তি দিব বল? আর মানে ঘুম ভাঙানোর শাস্তি তো তোদের পেতেই হবে। ড্রাইভার, কে রে তুই? তোর কথা যে শুনতে হবে। সবাই ভালোবেসে আরমান বলেই ডাকে, তবে আরেকটা পরিচয় আছে, সেটা না হয় এখন নাই বললাম। কথাগুলো বলতে বলতে আরমান মাথা উঠিয়ে ওদের সামনে চলে এলো। আরমান সামনে এসে একবার আমার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেল। আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। এক সময় তার খোঁজকৃত বস্তুটা পেয়ে গেল। দুই কদম এগিয়ে গিয়ে আমার ওড়নাটা নিচে থেকে কুড়িয়ে নিল। আমার সামনে আসতেই আমি নিজেকে গুটিয়ে নিয়ে থরথর করে কাঁপতে লাগলাম। সে এসে আমার গায়ে ওড়নাটা দুটো প্যাচ দিয়ে দিল। কন্ডাক্টর, এসব হিরোগিরি অন্য কোথাও দেখা গিয়ে, এখন মানে মানে কেটে পড়। ড্রাইভার, ভালো করে বলছি চলে যা, নয়তো তুই লাশ হয়ে পড়ে থাকবি। আরমান, মেয়েটাকে ছেড়ে দে। শান্ত গলায়। কন্ডাক্টর, তুই কোথাকার কোন মন্ত্রী মিনিস্টার যে তোর কথা আমাকে শুনতে হবে? নিজের রাস্তা মাপ, নয়তো জীবন হারাবি। আরমান, আমি বলছি মেয়েটাকে ছেড়ে দে। এবারের কথাটা কিছুটা রাগ মিশ্রিত সুরে বলল। আমার ভয়টা অনেকটা কমে গেছে। না, ছেলেটা ওদের মতো নয়। এখন অনেকটা সেফ মনে হচ্ছে নিজেকে। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, তিনি আমার কথা শুনছেন। এক কথায়, দুই কথায় আরমান নামের ছেলেটার সাথে কন্ডাক্টর ও ড্রাইভারে লেগে গেল। প্রথমে কন্ডাক্টর আরমান দিয়ে ধাক্কাতে ধাক্কাতে পেছনে নিয়ে যাচ্ছিল। তখন আরমান চুপ ছিল, কিন্তু যখন ওর কলার ধরে মুখে একটা ঘুষি মারল, আরমান নিচে পড়ে গেল। সেখান থেকে উঠে উড়াধুরা মারি শুরু করলো, সাথে অকথ্য ভাষায় গালিগালাজ চলছে। ড্রাইভার, কন্ডাক্টরকে ওর সাথে পারছে না। আমি নিজের ওড়না ধরে দূর থেকে ওদেরকে দেখছি। রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে ওরা, কিন্তু তারপরেও আরমান থেমে নেই। পা দিয়ে এলোপাতাড়ি লাথি মেরে চলছে। এক সময় হাঁপিয়ে নিচে বসে পড়ল। আরমান কুত্তার বা মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না। ঘরে কি তোর মা বোন নেই নাকি হারামি? আজ যদি আমি না থাকতাম তাহলে মেয়েটাকে তো শেষ করে দিতি। তোদের জন্য আজ আমরা পুরুষ নামের কলঙ্ক, মেয়ে জাতির কাছে ভয়ের জানোয়ার।
মেয়েদের সম্মান করতে শিখ। কোন মেয়ের উপকার করতে না পারিস, ক্ষতি করিস না। আমারও বাড়িতে মা বোন আছে। কোথায় আমি তো তোদের মতো মেয়ে দেখলে লিলিয়ে পড়ি না। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। বাসের ফ্লোরে পড়ে কন্ডাক্টর ও ড্রাইভার দুজনেই ঘুমাচ্ছে। মুখ দিয়ে রক্ত পড়ছে। আরমান আমার দিকে তাকিয়ে বলল, আরমান কোথায় যাবে তুমি? আমি যাত্রতা বাড়ি, তুতলিয়ে। আরমান ভয় পাওয়ার কিছু নেই। আমাকে বিশ্বাস করতে পারো। এখান থেকে যাত্রাবাড়ি বেশি দূর নয়। আমি তোমাকে কি সহি সালামত পৌঁছে দিব। তোমার ব্যাগপত্র নিয়ে নিচে নামো। আমি আরমানের কথা অমান্য করলাম না। ব্যাগ নিয়ে কাঁপা কাঁপা পায়ে ওদের দুজনকে পাশ কাটিয়ে নিচে নেমে গেলাম। ওদের পাশ কাটানোর সময় আমার ভীষণ ভয় করছিল। এই বুঝি ওরা আবার আমার উপর হামলা করবে। কিন্তু তেমন কিছুই হয়নি। আমি অনেক কষ্ট বাস থেকে নিচে নামলাম। আজ একটা বিষাক্ত স্মৃতি ও ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করে গেলাম এই বাস থেকে। আল্লাহর দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া। তিনি সঠিক সময়ে আরমানকে পাঠিয়েছে। উনি না থাকলে আমি আজ আমার অমূল্য সম্পদটাই হারিয়ে ফেলতাম। রিকশায় পাশাপাশি বসে আছি আমি ও আরমান। আমি যথাসম্ভব আরমানের থেকে দূরত্ব রেখে বসেছি। আমি তখন বাস থেকে নেমে গেলেও আরমান নামেনি। বেশ কিছু সময় আবারও ইচ্ছে মতো ওই অমানুষ দুটোকে মেরেছে। ওরা পায়ে ধরে আরমানের কাছে মাপ চেয়েছে। তখন আরমান আমাকে আবার ভেতরে ডেকে নেয়। ওদের দিয়ে আমার পা ধরিয়ে মাপ চেয়ে তারপর ছেড়েছে। ওদের রক্তাক্ত অবস্থায় ফেলে চলে এসেছি আমরা। রাস্তার পাশের এক দোকান থেকে পানির বোতল কিনে দিয়ে বলল, আরমান অনেক ভয় পেয়েছ, একটু পানি খেয়ে নেও। চোখে মুখে একটু পানি দিও, তাতে ভালো লাগবে। আমি হাত বাড়িয়ে পানির বোতলটা নিলাম। ফ্রিজের ঠান্ডা পানি পেয়ে অর্ধেক বোতল পানি খেয়ে নিলাম। ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। চোখে মুখে পানি দিতেই অনেকটা পাতলা লাগলো। একটা রিক্সা দেখে তাতে আরমান উঠে বসলো। আরমান, তোমাকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে রিক্সায় চড়তে? এখান থেকে 15 মিনিটের রাস্তা। রিক্সায় করে যেতে হবে। আমি কথা না বলে রিক্সায় চড়ে বসলাম। অনেকটা ভয় কমে এসেছে। ছেলেটার উপর অনেক কৃতজ্ঞ আমি। আজও না থাকলে আগামীকাল সকালে খবরের কাগজের হেডলাইনে থাকতাম। মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। বয়স 24 কিংবা 25-এর কোঠায়। আমার থেকে 7-8 বছরের বড় আর কি। আমার বয়স এখন 17 চলছে। এইচএসসি পরীক্ষা দিয়ে অবসর পেলাম না। বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিল। নাফিস ভাইয়া বিদেশে ছিল প্রায় 10 বছর। এবার দেশে আসতেই আমাকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। গ্রামে 16-17 বছরের মেয়ে মানেই মেয়ের বিয়ের বয়স চলে যাচ্ছে। তাই এর কলেজ ক্যাম্পাসে পা দেওয়া হবে না। বিয়ের পিড়িতে বসার আগেই পালিয়ে চলে এলাম। আরমানের মুখটা হালকা ফর্সা। কাট করে চাপদারির জন্য মুখের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তবে সহজে বোধহয় হাসে না। মুখে সবসময় গম্ভীর করে রাখে। সোডিয়ামের আলোয় এতটুকুই বুঝতে পেরেছি। অন্যদিকে আরমানের মাথায় চিনচিন দাগ উঠছে। মেয়েটা ওর থেকে এত দূরত্ব রেখে বসেছে কেন? পড়ে গেলে ব্যথা পাবে তো? সেই খেয়াল আছে। এমন একটা ভাব করছে যেন আরমানের সাথে ঘেসে বসলে আরমান ওকে খেয়ে ফেলবে। যার জন্য এখন আরমানের রাগ উঠছে। আরমান, আমার দিকে চেপে বসো, নয়তো রিক্সা থেকে পড়ে যাবে। রাগী গলায়। তার কথা শুনে আমি কিছুটা লজ্জায় পড়ে গেলাম। ইস, সে বোধহয় দেখে ফেলেছে আমি বেহায়ের মতো তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। যার কারণে রেগে গেছে। তাই আমার ধ্যান ভাঙাতে এই কথাটা বলল। আরমানকে বললাম, শুনতে পানি? এখন কি আরেক ভেজালে আমাকে ফেলতে চাইছো? তোমাকে নিয়ে কি আমি পড়ে থাকবো নাকি? আমার কি আর কোন কর্ম নেই? কি হই আমি তোমার, যে তোমার সব ভেজাল নিজের কাঁধে নিব? রিক্সা থেকে পড়ে গেলে তোমাকে নিয়ে হসপিটালে দৌড়াবে কে? আমার তো ঠেকা পড়েনি। রুক্ষ গলায়। আরমানের ধমকের সুরের কথা শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। এমন কেন ছেলেটা? সাহায্য করে কি করে দিচ্ছে? আমাকে তাই নিশ্চয়ই অসহ্য লাগছে।
আমার তো তার কথায় খারাপ লাগার কথা নয়। সে তো ঠিকই বলছে। আমি তার দিকে চেপে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলাম। মানুষটা বড্ড অদ্ভুত। একে বোঝার ক্ষমতা আমার নেই। এই বরফের মতো কঠিন, এই পানির মতো তরল। মোবাইল বের করে নাজমুলের নাম্বারে কল করলাম। 2বার রিং হওয়ার পর তৃতীয়বারের সময় সে কল ধরলো। আমি, হ্যালো নাজমুল, কোথায় তুমি? কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে সেই কখন থেকে কলে ট্রাই করছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ বলছো কেন? নাজমুল, সরি বেবি, আসলে আমার মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গিয়েছিল। কোথায় তুমি? আমি যাত্রাবাড়ির সামনে আছি। তুমি কোথায়? নাজমুল, তুমি এখানে থাকো, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। আমি, আচ্ছা জলদি এসো। আর শোনো, হ্যালো নাজমুল, আমার কথা শুনতে পাচ্ছ? যা বাবা, কলটা কেটে দিল। আনুশা মন খারাপ করে মোবাইলটা ব্যাগে ভরে নিল। এতক্ষণ আরমানের মনোযোগটা মোবাইলের আওয়াজের দিকেই ছিল। নাজমুলের সব কথাই সে শুনেছে। তার কাছে কেন জানি ছেলেটাকে ঠিক মনে হলো না। বাচ্চা মেয়েটাকে হয়তো কোনোভাবে ঠকানো হচ্ছে, কিন্তু কিভাবে তাই খুঁজতে লাগলো। কিন্তু মামা, চাঁদাটা দিন। গত সপ্তাহে চাঁদাও কিন্তু এখনো দেন নাই। এবার না দিলে কিন্তু ওস্তাদ রাগ হইব। আর যদি আরমান ভাই রাইগা যায় তাহলে হিতের বিপরীত হতে পারে। তা তো জানেনি। ফয়সাল, নীরব, শাহানাত, রুবেল বাজারের লোকদের থেকে চাঁদা আদায় করছে। ওদের দেখেই আবুল সাহেবের ঘাম ছুটে গেল। এদেরকে এলাকার সবাই ভয় পায়। বিখ্যাত চাঁদাবাজ আরমানের সদস্য এরা। দিনে দুপুরে চাঁদাবাজি করতে তাদের কোন ভয় নেই। আর এখন তো রাতি, পুলিশকে কমপ্লেন করে লাভ নেই, কারণ পুলিশও ওদের জন্য এক্সট্রা ভয় থাকে। তাই এক প্রকার ওদের পক্ষে পুলিশ বলা যায়। আজ আরমান আসেনি, একটা কাজের উপর গিয়েছে। যাত্রাবাড়ির বাস পেলে জলদি চলে আসতে পারবে। রুবেল কি মামা, কান দিয়ে কি কথা ঢুকে না? আমরা কি কইতেছি? চাঁদা দেব নাকি? শাহাদাত, আমরা আজকে খালি হাতে ফিরলি কিন্তু ওস্তাদ তোমারে ব্যস্ত রাখবো না। তখন জরিমানা দিতেও হইতে পারে। আবুল বাবা, ইনকাম তো হয় না, টাকায় লিগে দোকানে মালপত্র উঠাইতে পারি না, কাস্টমার আইয়ে ফেরত যায়। এখন যদি তোমরা আইসা চাঁদা চাও তাইলে নিজে খামুকি আর পোলাপান তিনটার মুখেই বা দিমুখী। এবারের মতো মাফ কইরা দিলে হয় না? সামনের মাস থেকে সত্যি দিমু। নীরব, এসব কথা কইয়া লাভ নাই। আম্মুল, চাঁদার টাকা বাইর কর। আমরা যদি হাত দিয়ে নেই তাইলে তোর লিগা ভাড়া হইব না। ফয়সাল, মনে হইতেছে আরমান ভাইরে কল দিতে হইব। সোজা কথায় কামে দিব না। শাহাদাত, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আমরা কষ্ট কইরা আঙ্গুল বাঁকা করি না, বরং পুরে গিয়ে ডিব্বাই উল্টা ফেলাই। ওই নীরব বা, ভাইরে একটা ফোন লাগাতো। ব্যাটা এমনও মানব না। নীরব মোবাইল নিয়ে আরমানকে কল করতে নিলেই আবুল সাহেবের পিলে চমকে উঠল। আরমান বিষয়টা জানলে তার জন্য ভালো হবে না, কারণ আরমান কি পরিমাণ হিংস্র তা এলাকার সবাই জানে। বলতে পারেন এলাকায় আরমানের রাজত্ব। সবাই ভয় ভয় থাকে। আবুল বাবা, তোমরে আরমান বাবাজিরে ফোন করো লাগবো না, আমি চাঁদা দিয়ে দিতেছি। এই নেও তোমরা 2000 টাকা। ফয়সাল, এতক্ষণ ভালো কইরা কইলাম ভালো লাগলো না। যেই ভাইয়ের কল দিতে চাইলাম অমনি শুরু শুরু কইরা টাকা বের কইরা দিলাম। কেন, আগে দিলে কি দোষ হইতো? মুখ বাকিয়ে। নীরব, 3000 লাগবো। 2000 কাম হইব না, আরো 1000 বাইর করো। আবুল, গত সপ্তাহের আর এই সপ্তাহের দাম মিলে 2000 তো হয়। 3000 কেন দিমু? শাহাদাত পেঁচার পাইরা যে আম্মুর টাইম মুড়ি নষ্ট করলি তার জন্য 1000 বেশি দিতে হইব। আবুল, কিন্তু আমার কাছে আর টাকা নেই। রুবেল, বেশি কথা কইলে আর 1000 বাড়বো, তখন কিন্তু ভালো হইব না। আবুল সাহেব আর তর্কে জড়ালেন না। কাঠের বক্স থেকে পুরনো 1000 টাকার নোট ওদের দিকে বাড়িয়ে দিল। পুরো সপ্তাহে এই 3000 টাকায় লাভ হয়েছিল, কিন্তু তাও তার কপালে জুটল না। ফয়সাল, পরের বার থেকে আজকের কথা মনে রেখো মামা, তাইলে আর তিরিং বিরিং করবা না।
পরের বার ভাই আইব লগে, দোকান সারা জীবনের জন্য বন্ধ কইরা দিব এমন করলে। শাহাদাত ওস্তাদ আইলে আজকে থেকে আর ডবল দিতে হইতো। ভাগ্য ভালো দেখা কম জরিমানা দিলাম। ওস্তাদ জরিমানা ধরলে তোমার মালপত্র বন্ধক দিতে হইতো। তয় মামা পরের বার থেকে সাবধান। আম্বু লগে তর্ক কইর না। হাসতে হাসতে আরমানে চাঁদাবাজির দল অন্যদিকে চলে গেল। চোখের দুই পাতা পানিতে ঝাপসা হয়ে গেল আবুল সাহেবের। ছোট মেয়েটা কতদিন ধরে দুটো নতুন জামার আবদার করছে। ভেবেছিল এই সপ্তাহে ল্যাবের টাকা দিয়ে কিনে দিবে, তা বোধহয় হলো না। সকালে বউ কল করে বলেছে ঘরে চাল নেই, আসার সময় নিয়ে আসতে। বড় মেয়েটা স্কুলের বেতন আটকে আছে 2 মাসের। মেজ মেয়েকে সপ্তাহ ঘুরলেই ডাক্তার দেখাতে হবে। এত কিছু সে সামলাবে কি করে? যা একটু লাভ করে জমাতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চাঁদাবাজদের হাতে চলে যায়। কেউ কি তাদের এই অবস্থা থেকে বের করবে না? আল্লাহ নিশ্চয়ই আরমানের জীবনে এমন কাউকে পাঠাবে, যার কারণে সে এসব ছেড়ে দিবে। কিন্তু কে সে? আদৌ কি তার দেখা মিলেছে? কিন্তু একসময় নিজেকে নিজে বুঝে দিল আরমান, অন্যের পার্সোনাল বিষয় নিয়ে সে কেন ভাবছে। তবে মনটা মানছে না। ওর মন বলছে মেয়েটার সাথে আবারও খারাপ কিছু হতে চলেছে। যাত্রাবাড়ি চলে আসতেই দুজনে নেমে পড়ল। আরমান ভাড়া মিটিয়ে দিল, পাশের এক ফুটপাতে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, এই সেই চাঁদাবাজ আরমান। চাঁদাবাজি করার একটা কারণ আছে, তবে সে মেয়েদের যথেষ্ট সম্মান করে। এটা তার মা শিখিয়েছে তাকে। তার মায়ের কথা সে রেখেছে। তার মা প্রায় বলে কোন মেয়েকে বিপদে দেখে তাকে সাহায্য করতে। আরমানও মায়ের কথা রাখে, তবে চাঁদাবাজি ছাড়ে না। কারণটা না হয় আমরা পরে জানবো। আমি বেশ সাহস করিয়ে আরমানকে বললাম, আমি অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আজ আমার সব শেষ হয়ে যেত। আরমান, ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দেও। আমি এই বাসে প্রথমে উঠতে চাইনি, কি মনে করে পড়ে উঠে পড়লাম। আল্লাহ হয়তো তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে। তাছাড়া এটা আমার দায়িত্ব ছিল। তোমার জায়গায় অন্য মেয়ে থাকলেও আমি সে ব্যর্থ করতাম। আমার এখন আফসোস হচ্ছে ওদের কেন জানতে ছেড়ে এলাম। এমনিও 1 মাসের বেশি হসপিটালে থাকতে হবে। তবুও ওদের মতো অমানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। কঠিন গলায়, আমি অনেক সাহায্য করেছেন আমাকে। আপনার ঋণ আমি কখনো ভুলব না। আপনি এখন আসতে পারেন। আমার বয়ফ্রেন্ড কিছু সময়ের মধ্যে চলে আসবে। আরমান, আমি কারো কাছে পাওনা রাখি না। সময় হলে সুদ সহ আদায় করে নিই। তাই আমার ঋণ আমাকে কোন এক সময় ফেরত দিয়ে দিও। আমি আপনার সাথে দেখা হলে আমি কিভাবে ফেরত দিব? আরমান, সময় হলে আমি চেয়ে নিব। তোমার চিন্তা করতে হবে না। আমি পাগল একটা। তার সাথে জীবনে আর দেখা হবে কিনা তার সন্দেহ। আবার এসেছে ঋণ চেয়ে নিবে। ভারী অদ্ভুত মানুষ। মনে মনে, আরমান, তোমাকে সহি সালামত না পৌঁছে দিয়ে আমি কোথাও যাচ্ছি না। তাই আমাকে এখন কোথাও যেতে বলো না। আমি কথা বাড়ালাম না, কাপড়ের ব্যাগের উপর ধপ করে বসে পড়লাম। মিনিট 15 পর নাজমুল দৌড়ে আমার দিকে আসতে দেখলাম। যেহেতু আমরা একে অপরের সাথে ভিডিও কলে কথা বলেছি, ছবি দেয়া নেয়া করেছি, সেহেতু একে অপরকে চিনতে অসুবিধা হলো না। আমার থেকে 4 বছরের বড় নাজমুল। আমি নাজমুলকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আজ কি অঘটন ঘটে গেল! এই দিনটাকে আমি কিছুতেই ভুলব না। নাজমুলের পাগলি, কান্না করছো কেন? আমি তো এসে পড়েছি। তোমার জন্য সব ব্যবস্থা করেই আমি এখানে তোমায় নিতে চলে এসেছি। তুমি মন খারাপ করো না। আর কোন সমস্যা হবে না তোমার। কথাগুলো বলে নাজমুল আনুষার দিকে একটা বাজে লুক দিল, যেটা আনুষা না খেয়াল করলে দূর থেকে আরমান ঠিকই খেয়াল করলো। নাজমুলকে দেখে আরমান অন্যদিকে সরে গিয়েছিল। নাজমুলকে বাজেভাবে দেখাতে দেখে আরমানের রাগ উঠে গেল। এরকম একটা ছেলের জন্য মেয়েটা নিজের সব ছেড়ে চলে এসেছে। আরমান আনুষাকে নাজমুলের হাতে একা ছাড়তে ভরসা পেল না। ওর কাছে মনে হচ্ছে মেয়েটা ওই নাজমুল নামের ছেলেটার মিষ্টি কথার জালে খুব বাজেভাবে ফেসে গেছে। আরমান কখনো কোন মেয়ের জন্য এমনটা করেনি,
কিন্তু আনুষাকে দেখার পর থেকে আরমানের মনে হচ্ছে পৃথিবীর সব কালো ছায়া থেকে ওকে আগলে নিজের কাছে রাখতে। কিন্তু কেন তাও জানে না। বাসে উঠে সর্বপ্রথম আনুষার ঘুমন্ত মুখের দিকে চোখ যায় আরমানের। তখন এক মুহূর্তের জন্য ওর পৃথিবী থমকে গিয়েছিল। বুকের বা পাশটা ধক করে উঠছিল। ওর কানে কেউ ঘন্টা বাজিয়ে বলছিল, তোমরা একে অপরের জন্য তৈরি। যদিও কথাটা কতটুকু সত্য তা আরমান জানে না। তবে এই মেয়েকে তার চাই। নাজমুলের হাব ভাব ভালো ঠেকেছে না আরমানের কাছে। তাই ওদের দিকে দূর থেকে নজর রাখতে লাগলো। আমি নাজমুলকে বাসের কোন ঘটনা বললাম না। ব্যাগ নিয়ে ওর সাথে চলতে লাগলাম। নজমুলকে পেয়ে আমি আরমানের কথা বলেই গিয়েছিলাম। পেছনে তাকিয়ে দেখি আরমান কোথাও নেই। আমি বারবার পেছনে তাকিয়ে আরমানকে খুঁজতে লাগলাম। একবার তো বলে যাবে আমাকে। এভাবে কে না বলে চলে যায়। মনটা খারাপ হয়ে গেল আমার। মানুষটা এমন কেন? নাজমুল এসে আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমরা হাতির ঝিলে চক্রাকার বাসে উঠে পড়লাম। গন্তব্য এখন বাড্ডা। নাজমুলের এক বন্ধুর বাসায় উঠবো। আনুষা নিজেও জানে না সে কোন বিপদের মুখে পড়ছে। নিজে যেচে বিপদে ঠেলে দিল নিজেকে। এবারও কি আরমান পারবে ওকে রক্ষা করতে? নাকি অচেনা মেয়ে ভেবে নিজের গন্তব্যে চলে যাবে? দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এক গাল সিগারেটের ধোঁয়া উপরের দিকে উড়িয়ে দিয়ে সকালের আকাশের দিকে তাকিয়ে রইল আরমান। একের পর এক সিগারেটে টান দিয়ে শান্তি লাগছে না। মনটা বড্ড আনচান করছে। গত রাতে মেয়েটা বাসে ওঠার পর সে ওইখান থেকে চলে এসেছে। তারপর থেকে নিজের মধ্যে অস্থিরতা অনুভব করছে। তবে মেয়েটাকে তার খুঁজে বের করতে হবে। ওর কোন ক্ষতি হতে দেওয়া যাবে না। মেয়েটার নামও সে জানে না। ছোট্ট কিশোরী এক মেয়ে, যার মধ্যে এই স্বার্থপর পৃথিবীর কোন ধারণা নেই। সে জানে না ভুল এক মানুষের মিথ্যে আশ্বাস এসে নিজের সবকিছু ছেড়ে চলে এসেছে। হঠাৎ কারো হাতের স্পর্শে ভাবনা থেকে ফিরে এলো আরমান। কি রে বাবা, রাতে ঘুমাসনি? এত সকালে উঠে পড়েছিস যে? পেছনে না তাকিয়েও আরমান বুঝতে পারল কথা বলা ব্যক্তিটা তার মা শাহানা বেগম ছাড়া অন্য কেউ নয়। দুই ঠোঁটের ফাঁক থেকে সিগারেট সরিয়ে নিচে ফেলে দিল। তারপর পা দিয়ে পিষিয়ে সিগারেটের আগুন নিভিয়ে দিল। যত হোক গুরুজনের সামনে তো সিগারেট টানতে পারে না। এতটুকু কমন সেন্স আছে তার মধ্যে। আর সেই গুরুজন যদি হয় নিজের মা, তাহলে তো কথাই নেই। ঠোঁটে মিথ্যে হাসি দিয়ে মায়ের দিকে তাকালো। শাহানা একা একা বাইরে দাঁড়িয়ে কি করছিস? রাতে তো কিছু মুখেও দিলি না, আজ এত সকালে উঠে পড়েছিস। বিষয়টা সত্যি অবাক করা। কি এত ভাবছিস? আরমান মা তুমি, তুমি এত সকালে বাইরে এসেছো কেন? এত জলদি জেগে গেছো কেন? যাও গিয়ে আর একটু ঘুমাও। শরীর খারাপ করবে তো। একটু নিজেই খেয়াল রাখো না। তুমি অসুস্থ হলে আমাদের কি ভালো লাগবে? শাহানা ফজরের নামাজ পড়ার পর আর ঘুম আসে না। তাই একটু বাইরে হাঁটাহাঁটি করি। কি হয়েছে তোর? তোকে এত চিন্তিত লাগছে কেন? সেই যে রূপপুর থেকে ফিরে রুমে ঢুকলি, কত করে ডাকলাম রাতে খাওয়ার জন্য, কিন্তু খেতে এলি না। আরমান আমার কিছু হয়নি, আমি ভালো আছি। সকাল সকাল ঘুম ভেঙে গেল, তাই বাইরে হাওয়া খেতে এসেছি। ডাহা মিথ্যা কথা বলে মনে মনে তবু করে নিল আরমান। সারা রাতে 1 মিনিটের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি। চোখ বন্ধ করলেই মেয়েটার চিৎকার কানে এসে বাড়ি খায়। ওকে একা ছেড়ে কাজটা সে ভালো করেনি। বারবার তার মন এই কথা বলছে। সে তার বিবেকের সাথে সারা রাত যুদ্ধ করেছে, কিন্তু ফলাফল শূন্য। একবার মনে হয় অচেনা মেয়ের জন্য এত কেন ভাববে, আবার মনে হয় একজন মানুষ হিসেবে তো ওকে সাহায্য করতে পারে। দুটানে সারা রাত অস্থিরতায় কেটেছে। তাই সকালের আলো ফুটতে বাইরে বেরিয়ে এসেছে। সারা রাতে কতটা সিগারেট যে শেষ করেছে তার হিসেব নেই। শাহানা কি ভাবছিস আরমান? চোখ মুখের এই অবস্থা কেন? রাতে একটুও ঘুমাসনি, চোখ দুটো লাল হয়ে আছে। কি হয়েছে বাবা? আরমান আমার কিছু হয়নি, তুমি খামোখে চিন্তা করছো। রাতে ঘুম হয়নি বলে চোখ দুটো লাল হয়ে আছে।
শাহানা মাকে মিথ্যে বলিস বাবা? সারা পৃথিবী লোকের কাছে মিথ্যে বলে পার পেলেও আমার কাছে বলে লাভ নেই। আমি তোর চোখ দেখেই বুঝতে পারি তুই মিথ্যে বলছিস। আরমান মা বাবা থাকলে হয়তো আমাদের জীবনটা আরো সুন্দর হতো, তাই না? এরকম ছন্ন ছাড়া জীবন যাপন করতাম না। আমিও এমন চাঁদাবাজ হতাম না। শাহানা তুই তো আমার কথা শুনিস না। কত করে বললাম এসব ছেড়ে দে, আমার দোহাইয়ে দিলাম, কিন্তু তুই এক চুল পরিমাণ সরতে নারাজ। মানুষ তোকে ভয় পায়, কিন্তু কেউ তোকে ভালোবাসে না। সবার কাছে ঘৃণার পাত্র। আরমান আমার বাবাকে তো সবাই ভালোবাসতো, কই থেকে তো কেউ বাঁচতে সাহায্য করেনি। দিনে দুপুরে যখন সবার চোখের সামনে থেকে সন্ত্রাসীরা মেরে ফেলেছিল কোথাও, তখন তো কেউ থেকে বাঁচাতে এগিয়ে আসেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই শুটিং দেখেছে। তাহলে সেই ভালোবাসার দাম কি বলো? সেদিন আমি শপথ করেছিলাম আমি ভালো কাজ করব না, একজন চাঁদাবাজ হব। আমি কারো ভালোবাসার মানুষ হতে চাই না, সবার কাছে ঘৃণার পাত্রই থাকতে চাই। কথাগুলো বলতে বলতে আরমানের চোখ মুখ শক্ত হয়ে গেল। ওর ভেতর একটা চাপা প্রতিশোধের আগুন জ্বলছে। আরমান ভেতরে চলে গেল। একটু পর মেয়েটাকে খুঁজতে বের হবে, তাই ভেতরে গিয়ে তৈরি হতে লাগলো। শাহানা বেগম আঁচলে মুখ গুজে নীরবে কাঁদছেন। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছেন, কিন্তু তার মনে হচ্ছে সে তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারেনি। কিছু বলতেও পারেন না। ছেলেটার যা রাগ, যদি নিজের কোন ক্ষতি করে ফেলে সেই ভয়। স্বামী হারিয়ে ছেলে মেয়েদের মুখ দেখে বাঁচতে পেরেছেন, কিন্তু ছেলের কিছু হলে সে বাঁচতে পারবে না। কৈশোরকাল জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সাধারণত 11-18 বছর সময়টিকে আমরা কৈশোরকাল বলে থাকি, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে 10-19 বছর বয়সটাকে কৈশোরকাল হিসেবে আখ্যায়িত করেছেন। এই সময়ে একটা মেয়ে বা ছেলে প্রাপ্ত বয়সে যাওয়ার জন্য মানসিক ও শারীরিক দুইভাবেই প্রস্তুত হয়। এটাকে আরেকভাবে আবেগের বয়সও বলা যায়। এই সময় একটা মেয়ে বা ছেলে আবেগের দ্বারা পরিচালিত হয়। এই সময় শারীরিক ও মানসিক পরিবর্তন এতটা দ্রুত হয় যে সবাই এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে না। একজন কিশোর বা কিশোরী এই বয়সে খুব সহজে যে কাউকে বিশ্বাস করে নেয়, এমনটা মনে করে আমি যেটা করবো সেটাই ঠিক, আর সবাই ভুল, যার কারণে মাঝে মাঝে নিজেই বিপদ ডেকে আনে। হুট আবেগের বশে করা ভুলগুলো খেসারত সারা জীবন দিতে হয়, যার ফলে পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কিছুই করা থাকে না। মানুষের জীবনে কি তেমন কিছু ঘটতে চলছে? চোখ দুটো টেনেও খুলতে পারছি না, মনে হচ্ছে কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। গতকাল রাতে নাজমুলের সাথে বাড্ডায়র এক বন্ধুর বাসায় উঠেছি। আজ নাজমুল আমাকে বিয়ে করবে বলেছিল। সারা বিকেল ধকল যাওয়ায় শরীরটা অনেক খারাপ লাগছিল। তার মধ্যে নাজমুলের দেওয়া টাইনের শরবতটা খাওয়ার পর চোখ মেলতে পারছিলাম না। কোনোরকম রুমের দরজা বন্ধ করে ঘুমের দিশে পাড়ি দিলাম। চারিদিকে মানুষের কথা কেন বাজছে, কিন্তু চোখ দুটো মেলতে পারছি না। হুট করে মুখে পানির ঝাপটা পেয়ে হুড়মুড় করে উঠে বসলাম। আমি কোথায় আছি তা বুঝতে আমার কিছু সময় লাগলো, কিন্তু জায়গাটা অনেক অচেনা। এটা তো নাজমুলের বন্ধুর বাসা নয়। আমি কোথায়? এটা কোন জায়গা? মাথা চেপে ধরে চারিদিকে দৃষ্টি দিতে লাগলাম। দরজার দিকে তাকাতেই দেখতে পেলাম দুজন মহিলা টাকা গুনছে। আমার সামনে একটা 15-16 বছরের মেয়ে মগ হাতে নিয়ে মুখ টিপে হাসছে। এই মেয়েটাই আমার মুখে পানি ঝাপটা মেরেছে। আমি কি ব্যাপার, হাসছো কেন তুমি? আমি এখানে কেন? নাজমুল কোথায়? নাজমুল, নাজমুল কোথায় তুমি? আমার কিন্তু এসব ফাইজলামি মোটেও ভালো লাগে না। কোথায় লুকিয়ে আছো তুমি? এই মেয়ে আর মহিলারা কারা? আনুষা বেড থেকে উঠে এদিক সেদিকে নাজমুলকে খুঁজতে লাগলো। আনুষার কাণ্ডে বিরক্ত হয়ে মহিলা দুজন ওর সামনে এসে দাঁড়ালো। একজনের নাম শরীফা আর একজনের নাম নিমা। 15-16 বছরের মেয়েটার নাম পাখি। শরীফা কি রেছে মরি এত চিল্লিতে সবকে? রিমা এত চিল্লে চিল্লি আম্মু ভাল লাগে না। চুপচাপ বইয়ে থাক, এখন থেকে আমরা যা কমুতাই শুনবি। তুই এখন আম্মুর কেনে গোলাম। শরীফা ওই পাখি, তুই এখনো এই জায়গায় কি করস? যা ভাগ।
নাস্তা পানির ব্যবস্থা কর। কিছু সময়ের মধ্যে পার্টির লোক আইয়ে পড়ব। তাগর হাতে তো মাইয়েগুলিকে তুইল্লা দিতে হইব। সবাইরই সুন্দর কইরা সাজাই দিস। দেখো সব রেডি হয়েছে নি? এদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। পাখি নামক মেয়েটি মুখ ভেঙচি মেরে দরজা দিয়ে বের হয়ে গেল। আমি আবারও প্রশ্ন করলাম, আমি কারা আপনারা? নাজমুল কোথায়? আমি এখানে কি করে এলাম? শরীফা দেখ রিমা, ছেমরিরা মনে হয় ওর নাগরের কথা কইতেছে। রিমা হন ছেমরি, তোরে আমরা কিনে নিছি। তোর নাগর নাজমুল নাকি জানি না আমও খুব চড়া দামে আমাকে কাছে তোরে বেচে দিছে। আমরা হইলাম মায়েরও দালাল। তোরে কিছু সময় পর প্রতিটা পল্লীর পার্টির কাছে বেচে দিমু। তাই জলদি কইরা তৈরি হয়ে নে। যদি ভালো কথায় না মানুষ তাইলে খারাপভাবে কাম কাজ করতে বাধ্য হমু। আমি বিশ্বাস করি না। আমার নাজমুল কখনো এমন নয়। কাপা কাপা গলায় শরীফা দেখ ছেমরি, তোর বিশ্বাস অবিশ্বাস তোর কাছেই রাখো। জলদি কইরা খাটের উপর রাখা জামা কাপড় পইরা নে। তুই যারে বিশ্বাস কইরা ঢাকার শহরে আসছ সেই তোরে আম্মু গেছে বেঁচে দিছে। এটাই সত্যি। ওই নাজমুলের লোকের পোলা প্রায় 4 বছর ধইরা এসব কামে জড়িত আছে। তাই ওরে এত ভালো জানার কোন কারণ নেই। ওগো কামি এরা ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে নিজেকে জানে, তারপর আম্মু গেছে বেঁচে দেয়। বলদ মায়েগুলি পোলাগুলির মিষ্টি কথার ফাঁদে পইরা সব ছাইরা আইয়ে পড়ে। হাসতে হাসতে মহিলা দুজন রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে গেল। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। এত বড় দোকা! এক মুহূর্তের জন্য মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনলাম আমি? যেই নাজমুলের জন্য আমি সব ছেড়ে চলে এলাম সেই আমাকে মেয়েদের দালালের কাছে বিক্রি করে দিছে। এত বড় ভুল আমি কি করে করতে পারলাম? এখন কি হবে আমার? আমল ধপ করে খাটে বসে মুখ ঢেকে কান্না করতে লাগলাম। এই মুহূর্তে আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। সত্যি তারা যা করে আমাদের ভালোর জন্যই করে, কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না। এখন আরমান দিয়ে খুব মিস করছি। আচ্ছা, ও কি আমাকে বাঁচাতে আসবে না? নাকি হচ্ছে না মেয়ে বলে সবকিছু ভুলে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে? হাওলাদার বাড়ির উঠোনে ছোটখাটো একটা পরিবারের বৈঠক বসেছে। যেখানে আর বিয়ের অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা সেখানে সবাই চিন্তিত মুখে বসে আছে। নাফিস এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। পাড়া প্রতিবেশীরা কেউ কেউ এসে দুঃখ প্রকাশ করছে। কেউ বা এসে কাটা ঘায়ে নুনের ছিটা মারছে। সারা গ্রাম জানে আনু পালিয়ে গেছে। আসিফ হাওলাদার ও নাফিসের মা সুফিয়া বেগম রাগী মুখে বসে আছে। এই মুহূর্তে আনুকে পেলে কেটে টুকরো টুকরো করে সামনে নদীতে ভাসিয়ে দিলেও তাদের একটু আফসোস লাগতো না। কারণ হাওলাদার বাড়ির মান সম্মান সব শেষ করে ফেলছে। নাফিস গতকাল সন্ধ্যার পর থেকে আনু একটা কল করলো না। ও কি ঠিক আছে? আজ বিকেল হয়ে গেছে, একটা কল করে তো আমায় নিশ্চিন্ত করবে, কিন্তু ওর কোন খবর নেই। একের পর এক কল করে যাচ্ছি, কিন্তু মোবাইল সুইচ অফ বলছে। এখন নিজের উপর রাগ উঠছে। ওকে এভাবে ছাড়াই আমার ঠিক হয়নি, কিন্তু এছাড়া কোন উপায় তো নেই। আমি বা আর কি করতাম? আমার মাঝেই বাজি। একবার বিয়েতে মানা করলে আমার অবস্থা নাজেহাল করতে তার জাস্ট কয়েক মিনিট লাগতো। মনে মনে আসিফ গতকাল থেকে আমার মেয়ে মারা গেছে। আমার শুধু 2 ছেলে। বড় আপা এটা সবাইকে বলে দিও। ওকে আমি ত্যায্য। শেষ কথা বলার আগে আনুষার মা রোকসানা বেগম চেঁচিয়ে উঠল, রোকসানা চুপ করো তুমি। কি যা বলছো? মেয়েটা এখনো ছোট, না বুঝে না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুমি ওকে ত্যায্য করবে? এটা কিরকম নিয়ম হলো? এখনো পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি। কি গ্যারান্টি আছে আমার মেয়েটা যে পালিয়ে গেছে? এমনও তো হতে পারে ওই বিয়ে করবে না বলে অন্য কোথাও লুকিয়ে আছে। আসিফ, তুমি আর মেয়ের হয়ে ওকালতি করতে এসো না। তোমার কারণে আজ এতবার সাহস পেয়েছে মেয়ে। ওর সব বন্ধু বান্ধবীর বাড়ি খোঁজ নেওয়া আমার শেষ। ও কোথাও নেই। আমি নিশ্চিত ও তার প্রেমিকের সাথে পালিয়েছে। রোকসানা, তোমার দোহাই লাগি, নিজের মেয়ের নামে এইসব আজেবাজে কথা বলো না।
তোমার বুকটা কি একটু কাঁপে না এরকম কথা বলতে গিয়ে? আসিফ যেই মেয়ের বাপের মান মর্যাদায় লাথি মেরে চলে যেতে বুক কাঁপেনি, তার বিষয়ে কথা বলতে আমার বুক কাঁপে কেন? রোকসানা, তুমি থামো। উল্টো পাল্টা কথা বলো না। ও তো এখন ছোট, এই বয়সে তো না বুঝে কত শত ভুল হয়ে যায়। তাই বলে তুমি এভাবে বলবে? আসিফ, হ্যাঁ কি ছোট তা তো দেখতেই পাচ্ছি। তোমার মেয়ে এখন ছোট নেই, অনেক বড় হয়ে গেছে, পাখা গজিয়ে উঠেছে, হাত পায়ে বড় হয়ে গেছে। তাই তো এত বড় সাহস হয়েছে। আমাদের কিছু জানানোর প্রয়োজন নেই। এখন নিজের সিদ্ধান্ত নিজে একাই নিতে পারে, কাউকে দরকার হয় না তো। বড় হয়ে গেছে না, একবার বাড়িতে আসুক, কেটে নদীতে ভাসিয়ে দিব। এত সাহস ও পেল কোথায়? রাগী গদগদ করতে লাগলো আসিফ হাওলাদার। নাফিসের গলা শুকিয়ে আসছে। সকাল থেকে এই নিয়ে প্রায় 200 বার আনুর কলে ট্রাই করেছে, কিন্তু কোন রেসপন্স নেই। তাছাড়া ওর মা সুফিয়া বেগমের মুখের ভাবভঙ্গি উঠেছে ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে। তার মা যেই ডেঞ্জারাস মহিলা, বাড়িতে নাকি আগুন লাগিয়ে দেয়। রোকসানা ও গোয়ানুর বাবা, তুমি একটু শান্ত হও। ছোট মেয়েটা না হয় একটু ভুল করে ফেলেছে, তাই বলে তুমি এসব বলবে? এতক্ষণ চুপ করে থাকলেও সুফিয়া বেগম এবার তেলে বেগুনে জ্বলে উঠল। উঠোন কাঁপিয়ে হুঙ্কার দিয়ে বলল, সুফিয়া থামো। রোকসানা, তোমার কি লজ্জা করে না? যেই মেয়ে পালিয়ে আমাদের মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিতে 1 মিনিটও ভাবলো না, তার সাফাই গাইতে। রোকসানা আসলে বড় আপা, ওর তো বোঝার বয়স হয়নি, এখনো অবুঝ। যদি বোধশক্তি থাকতো তাহলে এমন কাজ করা তো দূরে থাক, মাথায় আনতো না। রোকসানা বেগম দ্বিধাদ্বন্দ্ব নিয়ে একদমই কথাগুলো বললেও এখন তার ভয় করছে। তার ননাস যে ডেঞ্জারাস মহিলা, তাছাড়া তার স্বামী, ভাসুর, দেবররা সবই সুফিয়া বেগমের কথায় চলে। এই মুহূর্তে যদি তাকে বাবার বাড়ি রেখে আসতে বলে তাহলে তার স্বামী তাই করবে। কিছুটা দম নিয়ে ফের রাগী গলায় সুফিয়া বেগম বলে উঠলেন, সুফিয়া, তোমার মেয়ের যদি ছোটই হতো তাহলে এত বড় সাহস জীবনেও করতো না। মেয়ে তো সত্যি বড় হয়ে গেছে, তাই নাগরের হাত ধরে পালাতে একটু বুক কাঁপেনি। বাবা চাচার মুখে চুনকালি মেখে বিয়ের আগের দিন দিয়ে গেছে। আজ আমাদের কতটা অসম্মান হয়েছে তুমি কি বুঝবে? তুমি তো অন্য বংশের মেয়ে, তোমার কিংবা তোমার বাপের বাড়ির মানুষের মান মর্যাদা কিছু যায়নি। যা যাওয়ার তা তো এই হাওলাদার বাড়ি আর আমার গিয়েছে। এই জন্য বলে পর সবসময় পরি হয়। লোকে এবার মুখে থুতু ছুঁড়ে মারবে। গ্রামে যতটুকু সম্মান ছিল তা গিয়েছে তোমার মেয়ের জন্য। এখন লোকের সামনে মুখ দেখাবো কি করে? লোকে কানাঘুষা করবে আমাদের দেখলে। আজ কত মানুষের হাসির পাত্র হয়েছি আমরা, সেই দিকে কি তুমি খেয়াল দিয়েছ? রোকসানা বেগম চুপ হয়ে গেল। এই মহিলার মুখের ওপর আর কেউ কথা বলতে পারে না। ভাইদের সংসারে তার নাক গলাতে হয়। মোট কথা বলতে সুফিয়া বেগমের কথাই হাওলাদার বাড়ির শেষ কথা। আনু বাবা চাচা তাদের বড় বোনের কথা খুব মানে। কারণ বাবা মা মারা যাওয়ার পর সুফিয়া বেগম তার 4 ভাইকে বহু কষ্টে নিজ হাতে মানুষ করেছে, যার জন্য তার মুখের উপর কেউ কথা বলতে পারে না। কিন্তু মহিলা আজ তো একটা ব্রিটিশ। মাঝে মাঝে আনুর মনে হতো এটা ওর ফুপি হতেই পারে না। ব্রিটিশরা ভারতবর্ষ ছাড়ার সময় সুফিয়া বেগমকে নিতে ভুলে গেছিল, নয়তো ওদের পরিবার শাসন করার জন্য রেখে গিয়েছে। যেই পরিবার ননদ বা ননাসের কথায় চলে সেখানে যাই হোক পরিবারের বউদের কথার কোন দাম নেই। তেমনই নেই রোকসানা বেগমের। বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। এক হিসেবে তিনি মনে মনে খুশি হয়েছে। একে তো আত্মীয়ের মধ্যে সম্পর্ক তার একটুও ভালো লাগে না, তার মধ্যে এই ব্রিটিশ মহিলার হাতে মেয়ে তুলে দিলে মেয়ে তার এমনিও গলা দড়ি দিত। নাফিস অবশ্য ছেলে হিসেবে ভালো, তবে মায়ের মুখের ওপর সে কথা বলতে পারবো না। বড় ছেলে নিশাতের তো দুটো বউ পালিয়েছে সুফিয়া বেগমের অত্যাচারে। 3 নাম্বারটা প্রেগন্যান্ট, তাই বাপের বাড়ি আছে। এমন মহিলার ছেলের কাছে নিজের মেয়ে দেওয়া মানে মেয়েকে গাঙের জলে ভাসিয়ে দেওয়া। তাই রোকসানা বেগম মনে মনে ভীষণ সন্তুষ্ট তার মেয়ের ওপর। সন্ধ্যা হলেই ঢাকা শহরটা যেন ব্যস্ত হয়ে পড়ে। কর্মব্যস্ত মানুষগুলো তারা ঘরে ফেরার। চারিদিকে জ্বলে উঠে রং বেরঙের লাইট।
সারা শহরটা লাইটের আলোতে আলোকিত হয়ে যায়। এই আলো দিয়ে যদি মনের অন্ধকারটা দূর করা যেত তাহলে হয়তো এত নরপিশাচ থাকতো না শহরে। হাতির ঝিলের ব্রিজটা বিকেল নামলেই দেখা মিলে লাভবার্ডসদের। কত কাপল আসে এখানে ঘুরতে। সামনের ঝিলের টলমল পানির দিকে তাকালে মনটা হুট করে খুশিতে ভরে ওঠে। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুটো দিকই আছে, তেমনি এই স্থানটারও একটা খারাপ দিক আছে। সন্ধ্যার পর এখনকার পরিবেশটা মোটেও নিরাপদ নয়, কারণ সন্ধ্যার পর দেখা মিলে বাবা মায়ের বুকে যাওয়া ছেলে মেয়েদের। প্রকাশ্যে তারা ধূমপান করছে, কিংবা গাঁজা, ইয়াবা, বাবা সেবন করছে। ব্রিজের একপাশে গোল হয়ে বসে তারা মাদকদ্রব্য সেবন করতে ব্যস্ত, কখনো বা জুয়ার আড্ডা। এসব চলে মধ্যরাত পর্যন্ত, যার কারণে সন্ধ্যার পর কোন ভদ্র ছেলে মেয়েরা এখানে থাকে না। ঘুরতে এলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে, কারণ সন্ধ্যার পর জায়গাটা বিপজ্জনক হয়ে ওঠে, বিশেষ করে মেয়েদের জন্য। ছেলে মেয়ে কোন ভেদ নেই, একসাথে বসে ঢলাঢলি করে কথা বলছে কিংবা সিগারেট টানছে। মনে হয় তাদের বাপের সম্পত্তি এটা, যা খুশি তাই করতে পারবে। কেউ তাদের কিছু বলতে গেলে এক কথায় দুই কথায় লেগে যায় মারামারি। এদের ভয় কেউ কিছু বলে না। সিগারেটের শেষ রানটা দিয়ে হাতির ঝিলের টলমল পানির দিকে টলমল চোখে তাকিয়ে রইল আরমান। সারাটা দিন পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে মেয়েটার দেখা পায়নি। সকাল থেকে এই পর্যন্ত তার পেটে একটা দানাও পড়েনি। সারাদিনে 4 প্যাকেট সিগারেট শেষ করে ফেলছে, তাতে ওর কোন সমস্যা হচ্ছে না। চিন্তায় থাকলে এই একটা কাজই করে। ওর মাথায় এখনো ঘুরছে মেয়েটাকে কি করে পাবে। লাস্ট যখন মেয়েটাকে দেখেছিল তখন হাতির ঝিলে চক্রাকার বাসে উঠতে দেখেছে, তাই উত্তর বাড্ডা দক্ষিণ বাড্ডা ছসে এখন এসেছে হাতির ঝিল খুঁজতে। হঠাৎ চোখ যায় পূর্ব দিকে। একটা মেয়েকে একা পেয়ে 4টা ছেলে তীর করছে। সিগারেট ছুঁড়ে ফেলে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। কোথায় চলেছ বেবি? এমন করছো কেন সোনা? বাপরে কি তেজ! চলো তেজ কমিয়ে আনছি। একটু আমাদের সাথে থাকলে সব তেজ কমে যাবে। কি বাচ্চাদের মতো ভ্যাভা করে কাঁদছো বলো তো? এরকম করলে কি আমাদের ভালো লাগবে? এমন করছো কেন গো? কথাগুলো বলে 4টা ছেলেই হু হু করে এসে উঠল। মাঝখানে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে কান্না করছে লামিয়া। তার বয়স বেশি নয়, 14-15 হবে। এই ব্রিজ দিয়ে এই জন্য সে আসতে চায় না। প্রায় থেকে ইফটিজিং এর শিকার হতে হয়। বাসায় যাওয়ার রাস্তা তো এই একটাই। কোচিং থেকে ফিরতে ফিরতে প্রায় সময় সন্ধ্যা হয়ে যায়। বাবা মা এভাবেই পড়াশোনা করাতে চায় না। এসব শুনলে তাকে সাথে সাথে বিয়ে দিয়ে দিবে, সেই ভয়ে কাউকে কিছু বলতেও পারে না। আরমান কি হচ্ছে এখানে? আরমানের গলার স্বর পেয়ে সবাই পেছনে দেখালো। লামিয়ার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। আধার ছেড়ে আলো ফুটলে যেই আভাটা দেখা যায়, লামিয়ার মুখেও এখন সেই আভাটা দেখা যাচ্ছে। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠল, যা হওয়ার হচ্ছে বড় ভাই। আপনার এসবে নাক গলিয়ে লাভ নেই, আপনি আপনার কাজে চলে যান, আমরা আপনাকে। ঠাসস। কথা শেষ হওয়ার আগেই ছেলেটার গালে এক চড় পড়ল। ছেলেটা গালে হাত দিয়ে ছল ছল চোখে আরমানের দিকে তাকিয়ে রইল। ছেলেগুলোর বয়স বেশি নয়, 19-এর 20 হবে। তাই ওদের থেকে বড় আরমানকে এই রূপে দেখে একটু ভয় পেয়ে গেল। আরমান কি করছিলি এখানে? মেয়েটার পথ আটকে রেখেছিস কেন? বাবা মা কি টাকা দিয়ে তোদের মতো অমানুষকে লালন পালন করছে? মাথার ঘাম পায়ে ফেলে তোদের মতো কুলাঙ্গারদের বড় করছে। আজ যদি এই মেয়েটার জায়গায় নিজের বোন হতো, তাহলে কি এভাবেই ইফটিজিং করতি? কেউ যদি তোদের বোনের সাথে এমন করতো তাহলে তোরা কি করতি? ড্যাম ইট, অ্যান্সার মি! চিৎকার করে একটা ছেলে ভয়ে ভয়ে উত্তর দিল, মেরে হসপিটালে ভর্তি করতাম। আরমান, তাহলে তোদের এখন আমি তাই করি। কি ভালো লাগবে? নিজের বোনের সাথে কেউ এমন করলে মেরে হসপিটালে ভর্তি করে রাখতি। আর আজ তোরা অন্যের বোনের সাথে করছিস, তাতে কিছু নয়। জলদি মেয়েটার কাছে মাপ চা। কি বলছি কানে কি শুনতে পাস না? মাপ চা। ছেলেগুলো এক প্রকার অনিচ্ছা থাকা সত্ত্বেও লামিয়ার সামনে হাঁটু গেড়ে বসে কান্নার মাপ চাইল।
আরমান আমার সাথে সাথে বল, আমি যা যা বলবো তোরা তাই বলবি। ছেলেগুলো মাথা নাড়িয়ে সায় দিল। আরমান বলতে আরম্ভ করলো। ছেলেগুলো আরমানকে দেখে অনেক ভয় পেয়ে গেছে। যে ছেলেটা চড় খেয়েছে তার কান এখন ঝিমঝিম করছে। চড়ের শব্দে বাকিগুলোর মনোভয় ঢুকে গেছে। আরমান, আমরা আর কখনো এমন করব না। শুধু তুমি নয়, অন্য কোন মেয়ের সাথে এমনটা করবো না। আজ থেকে তুমি আমাদের ছোট বোন। বরং তোমাকে ডিস্টার্ব করলে আমাদের জানাবে। তাকে হসপিটালে ভর্তি করার দায়িত্ব আমাদের। ছেলেগুলো আরমানের সাথে সাথে কথাগুলো বলল। মাথায় নিচু করে আছে সবাই। ইতিমধ্যে আশেপাশের লোকও জড়ো হয়ে ফিরতে তামাশা দেখেছে। আরমান আবার জলদি করে বাড়ি যা। আমি 3 গুণার আগে যেন তোদের এখানে না দেখি। 1, 2, 3 গুণার আগে ছেলেগুলো উঠে পড়ে দৌড় লাগালো। লামিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে রইল। কিন্তু ঘটনার আকস্মিকতায় সে মুখ ফুটে কিছু বলতে পারল না। হাত পা তার অলরেডি কাঁপছে। আরমান আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ভুবন ভুলেনো একটা হাসি দিল। আরমান, যাও বোন, নিজের বাসায় ফিরে যাও। লামিয়া মাথা নাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। আরমান সবার দিকে চোখ বুলিয়ে সেখান থেকে সরে যেতে নিল। তখনই ও কিছুটা দূরে উল্টো দিকে একজনকে দেখতে পেল। নিমিষেই ওর চোখ দুটো দপ করে জ্বলে উঠল। দৌড় লাগালো সেই ব্যক্তির দিকে। আজ সেই ব্যক্তি শেষ। হসপিটালে বেডের সামনে 2 হাত থুতনিতে রেখে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছে আরমান। এই মুহূর্তে সামনে থাকা মানুষটাকে নিজ হাতে গলা টিপে হত্যা করে জেল খাটতে ইচ্ছে করছে। সেই মানুষটা আর কেউ নয়, নাজমুল। হাত পায়ে, মাথায় ব্যান্ডেজ, অচেতন হয়ে পড়ে আছে। আরমান যদি এখন পারতো তাহলে ওকে এখনই তুলে মেয়েটার খবর জোগাড় করত। কিন্তু ওকে এখন ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। তাই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আরমান, তোকে আমি জানি মেরে ফেলতাম। শুধু মেয়েটার খোঁজ পাওয়ার জন্য বাঁচিয়ে রেখেছি। একবার শুধু মেয়েটাকে হাতে পাই, তারপর তোকে মেরে 14 শিকের ভাত খাবো। নয়তো তোকে খাওয়াবো। ইচ্ছে তো করছে এখনই শেষ করে দেই। রাগে ক্ষোভে আরমান তার নিজের হাত দুটো একবার নাজমুলের গলা পর্যন্ত নিয়ে আবার ফিরিয়ে আনলো। ওকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। তখনই এই ডাক্তার দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ডাক্তার, পেশেন্ট কি এখনো ঘুমাচ্ছে? আরমান, হুম। ডাক্তার কি হন আপনি ওনার? আরমান ওর জব। ডাক্তার মানে? আরমান মানে কেউ নয়। ডাক্তার, ওনাকে এইরকম অবস্থা কি করছে বলতে পারবেন? একটা মানুষকে কেউ এভাবে মারে? দেখুন, ব্যান্ডেজ করার পরেও সেখান থেকে রক্ত বের হয়ে লাল হয়ে আছে। আরমান, আমি মেরেছি। ও যে জানে বেঁচে আছে এটা ওর জন্য বেশি। শান্ত গলায়। ডাক্তার আরমানের কথা শুনে কিছুটা ভড়কে গেল। ছেলেটা পাগল নাকি? নিজে মেরে আবার নিজেই হসপিটালে ভর্তি করেছে। সাথে হসপিটালের বিলও পে করেছে। সাধারণ বেডও নেয়নি, আলাদা কেবিন নিয়েছে। কাল রাত থেকে এখন পর্যন্ত এখানেই আছে। মাথায় সমস্যা না হলে কি কেউ কখনো এমনটা করে? ডাক্তার তার বিগত বছরের অভিজ্ঞতায় এমন কোন মানুষের দেখা পায়নি। ডাক্তার, আপনি কি আমার সাথে মজা করছেন? চোখ মুখ কুঁচকে। আরমান, আপনি কি সম্পর্কে আমার বেয়াই হন যে আপনার সাথে মজা করব? আমি যা সত্যি তাই বলছি। ডাক্তার, আসলে কেউ তো এমনটা করে না, তাই জিজ্ঞেস করলাম। আরমান কেউ করে না বলেই তো আমি করেছি। এখন বলুন, ওর জ্ঞান ফিরবে কবে? আমি আর অপেক্ষা করতে পারছি না। ডাক্তার ঘন্টাখানিকের মধ্যেই ফিরে আসবে। আমি পেশেন্টের পালস চেক করে গেলাম। উনি আগের থেকে অনেকটা সুস্থ আছে। যেহেতু উনি মাথায় আঘাত পেয়েছে তাই উনাকে প্লিজ কোন প্রেশার দিবেন না। আরমান, একবার ওর জ্ঞান ফিরুক, তারপর ওকে প্রেশার দিব নাকি আবার এক ডোজ মার দিব তা আমি ডিসাইড করব। কথাগুলো ঘুমন্ত নাজমুলের দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল আরমান। ওর চোখ দুটো দেখে কিছুটা ভয় পেয়ে গেল ডাক্তার। মনে হচ্ছে ওই চোখ দিয়ে ছেলেটাকে ভস্ম করে দিবে। খুব জোরে দরজাটা শব্দ করে বাইরে বেরিয়ে গেল আরমান। ডাক্তার স্ট্রেঞ্জ ভারী অদ্ভুত ছেলে তো। ছেলেটার প্রতি এত যখন ঘৃণা, তাহলে হসপিটালে কেন নিয়ে এলো? মেরে ফেলে রেখে আসলেই পারতো।
তা না করে নিজ দায়িত্বে হসপিটালে এনে তার ট্রিটমেন্ট করাচ্ছে। এর কিছুই না বোঝা আমি। আরমান, আপনার কিছু বুঝতেও হবে না, আপনি আপনার ডিউটি করেন। দরজা দিয়ে উঁকি মেরে কথাটা বলল আরমান। ডাক্তার কিছুটা বিব্রত অবস্থায় পড়ে গেল, কারণ সে ভেবেছিল আরমান আশেপাশে নেই। নাজমুলকে দেখে সেও বের হয়ে গেল। আরমান ছুটল ক্যান্টিনের দিকে। গতকাল সকালে সেই যে বাসা থেকে বেরিয়েছে, তারপর থেকে তো পেটে কিছু পড়েনি। এখন কিছু না খেলে সমস্যা হয়ে যাবে। টম দোকানে তুলে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে শাহালাত, নীরব, ফয়সাল। রুবেল এখনো আসেনি। দুপুরে রোদের ভেজে সবাই হাঁপিয়ে গেছে। সেখানে এরা এই ভর দুপুরে চা খাচ্ছে। এদের এরকম অদ্ভুত কাণ্ড কারখানায় মাঝে মাঝে এলাকার মানুষ অবাক হয়ে যায়। অবশ্য অবাক হয়েই বা কি হবে? যেখানে ওদের বসো আরমানই অদ্ভুত, সেখানে এরা কেন হবে না? চায়ে বেশ কয়েকটা চুমুক দিয়ে নীরব বাকি দুজনের উপর প্রশ্ন ছুড়ে দিল। নীরব ভাই, কি হয়েছে রে? গত পরশু দুপুরের পর ঠিকা তারে দেখি না। সে কি রূপপুর থেকে এখনো আহে নাই? এতদিন তো ওই জায়গায় থাকার কথা না। শাহাদাত ভাই তো গত পরশু রাতে ওইখান থেকে আইয়ে পড়ছে। ফয়সাল তাইলে তারে দেখি না কে? কালকে রাইতে আড্ডা মারতেও আহে নাই। চাঁদার টেকাও আমরা তুললাম। ওস্তাদ তো কখনো এমন করে না। শাহাদাত ভাই, গতকাল দুপুরে জামালের পানের দোকানে যায় নাই, তাই আমি তাগো বাড়িতে গেছিলাম। চাচি কইল কাল সকাল নাকি ভাই না খাইয়া বাইর হয়ে গেছিল। তারপর থিকা তার কোন খোঁজ নাই। রায় তো বাড়ি ফিরে নাই। আজকে নাকি এখনো বাড়ি আহে নাই। নীরব, আজকে খবর পাইলি কই থিকা? শাহাদাত ভাইয়ের বাড়ির পাশে ওই সেন্টুর থিকা পাইলাম। বাজারে সদাই পাতি কিনতে গেছিলাম। হেনি সেখানে সেন্টুর লগে দেখা। এক কথায় দুই কথায় ভাইয়ের কথা জিগাইলাম। ও এগুলো কইল। চাচি নাকি অনেক চিন্তায় আছে। ফয়সাল হুট কইরা ওস্তাদের হইল কি? ওস্তাদ তো কখনো এমন করে না। কোন জায়গায় যাওয়ার আগে আম্মু কইয়া যায়। এবার ভালো মন্দ কিছু কইল না। পুলিশের কেস না তো আবার? চিন্তিত সুরে। নীরব, আরে না, পুলিশের কেস হইলে এতক্ষণ খবর পাইতাম না। দেখ ওস্তাদের লাভ কেস কিনা। এমন তো হইতে পারে ভাই কারো প্রেমে পড়ছে। শাহাদাত না যায় না উল্টা পাল্টা কথা কইস না। এখন একটা বাইরে ফোন দে, দেখ কই আছে। আমার ফোনে টেকা নাই। শাহাদাতের বলতে দেরি হলেও ফয়সালের কল দিতে দেরি হলো না, কিন্তু রিং হলেও অপর পাশ থেকে কোন রেসপন্স পাওয়া গেল না। রিং হয়েই নিজ থেকে কেটে যাচ্ছে। ফয়সাল ওস্তাদে ধরে না, হয়তো কোন গ্রামে বিজি। তারে এখন ডিস্টার্ব না করাই ভালো, নয়তো সে রাইগে যাইতে পারে। নীরব আশেপাশে তাকিয়ে কাপে শেষবারের মতো চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, নীরব, রুবেল লেখো। ওরে যে দেখতেছি না। শাহাদাত ওর বলে বাড়িতে একটু কাম আছে, তাই আহে নাই। কাম সাইডে বিকালে আইব। ফয়সাল চাচা 3টে সিগারেট দিয়ে তো, বাকি লিখে রাইখেন। ওস্তাদ আইয়ে থেকে দিবনে। দোকানদার চাচা 3টে সিগারেট প্যাকেট থেকে বের করে ফয়সালের হাতে দিল। ফয়সাল নিজের জন্য একটা রেখে বাকি দুটো শাহাদাত ও নীরবের দিকে এগিয়ে দিল। তিনজন সিগারেট মুখে নিয়ে দোকানে থাকা রশিদে ঝুলন্ত ডিএসএলআর ভ্যান থেকে সিগারেটের মাথায় আগুন জ্বালিয়ে ফু দিতে দিতে নিজেদের গন্তব্যে হাঁটতে লাগলো। সারা শরীর অসহ্য ব্যথায় কুঁকড়ে যাচ্ছে নাজমুল। মাথাটা মনে হচ্ছে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। চোখ দুটো টেনে মেলতে ইচ্ছে করছে না, তবুও ধীরে ধীরে চোখ দুটো মেলল। চোখ খুলে আশেপাশের অবস্থা বোঝার চেষ্টা করলো। এদিক সেদিকে তাকিয়ে সামনের দিকে তাকাতে কিছুটা ভয় পেয়ে গেল। একটা ছেলে কপালে হাত দিয়ে মাথা নিচু করে ওর সামনে বসে আছে। মানুষটাকে চিনতে তার কিছু সময় লাগলো। যখন চিনল তখনই গতকাল রাতে মায়ের কথা মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। হাতির ঝিলের ব্রিজে এক কোণে জোয়ার আড্ডা বসেছে। দুলাল, সিফাত, রিপন, সজীব প্রতিদিন তাদের আড্ডা বসে। সেখানে আর নাজমুলও আছে। আনুষাকে বিক্রি করে যে 50,000 টাকা পেয়েছিল, তার মধ্যে 40,000 টাকা তার হাতে এসেছে। বাকি 10,000 ওর বন্ধু রিপনের কমিশন। কারণ বুদ্ধিটা রিপন দিয়েছিল।
এই রিপনই ছিল নাজমুলের সেই বন্ধু, যার বাড়িতে আনুষাকে নিয়ে নাজমুল উঠেছিল। 40,000 টাকা পেয়ে সে এখন খুশিতে আত্মহারা। তাছাড়া আনুর ব্যাগে 6,000 টাকা, গলার চেইন, কানের দুল, হাতের একটা আংটি তো আছেই। এত কিছু দিয়ে তার এই মাসটা ভালোই যাবে। মাস শেষ হওয়ার আগে আর একটা বোকামি খুঁজতে হবে, যাতে করে নিজের শিকার বানাতে পারে। দুলাল কিরে নাজমুল্লাহ, আজকে তোরে অনেক খুশি লাগতেছে। ঘটনা কি? মৃদু হেসে সিফাত মনে একটু ফুটছে মনে হয়, তাই তো কখন থেকে মিটমিট করে হাসতেছে। রিপন আর বলিস না, নাজমুল্লাহ তো আর রানে বড়টাও মারছে, সেই খুশিতে মনে একটু ফুটছে। তাসে চাল দিতে দিতে এক গালে এসে উত্তর দিল রিপন। কুইন দাসের কার্ডটা নিজের সামনে 2 আঙুলে ফেলে একটা বাঁকা হাসি দিল নাজমুল। তবে ওদের কথার কোন উত্তর দিল না। সজীব নতুন দাও মারলি, আর তার ট্রিট দিবি না। আজকে কিন্তু বাংলা মদে কাম হইব না, তার ঠিকা দামিটা চাই। তাও আম্মু সবাইকে নাজমুল খাওয়াইব। শালা, আজকে কোন কথা শুনলাম না তোর। আম্মু দামিটা চাই। সিফাতও ঠিক কথা কইছ, আজকে নাজমুল আম্মু সবাইকে খাওয়াইব। নাজমুল আচ্ছা যা, আমি খাওয়া মনে। জলদি কইরা চাল দে, দেখা যাক কে জিতে। যে জিতবো শুধু সোনার হরিণ পাইব, কারণ আজকে 10,000 টাকার জুয়ার আড্ডা। জুয়ার আসর তাদের ভালোই চলছে। একসাথে বসে নানা কথা বলে হাসি ঠাট্টায় নিজের সামনে কার্ড ছুঁড়ে মারছে। যে চালে জিতছে সে সবগুলো কার্ড নিজের জিম্মায় নিয়ে নিচ্ছে। পুরো খেলার আসরটা এখন জমজমাট। সবার লক্ষ্য আজ জিততে হবে। যে জিতবে তার পকেটে পুরো 10,000। এমন সময় হুট করে ঝড়ের বেগে সেখানে আরমান উপস্থিত। নাজমুলের কলার ধরে উঠেই কোন কথা না বলে উড়াধুরা মাইর। ওর সাথে বাকি 4 জন আরমানের কাণ্ডে হতবাক। হঠাৎ ঘটে যাওয়ায় কিছুই বুঝল না। আরমান, ওই মেয়েটা কোথায়? জলদি বল, মেয়েটা কোথায়? কোন জায়গায় বিক্রি করে দিয়েছিস ওকে? যদি না বলিস তাহলে জানে মেরে ফেলবো। একের পর এক খুশি পড়ছে নাজমুলের মুখে, নাক দিয়ে রক্তধারা বইছে। কিন্তু তারপরও আরমান থামছে না। দুলাল, রিপন, সিফাত, সজীব এসে আরমানকে কাবু করতে পারছে না। আরমানকে আটকাতে গিয়ে উল্টো আরমানের হাতে মার খেয়ে সেখান থেকে নিজের জান নিয়ে পালালো। বন্ধুকে নিয়ে যাওয়ার প্রয়োজনটুকু করল না। নাজমুলের অবস্থা খারাপ। মারতে মারতে ওর সেন্সে চলে গেছে, সেদিকে খেয়াল নেই আরমানের। এখনো মনের আশ মিটিয়ে মেরে যাচ্ছে। যখন হুঁশ এলো ততক্ষণে নাজমুল অজ্ঞান। কিন্তু ওর মুখ থেকে মেয়েটার খবর বের করতে পারেনি। তাই না চাইতে নাজমুলকে নিয়ে হসপিটালে ভর্তি করলো আরমান। ফ্ল্যাশব্যাক এন্ড। নাজমুল যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করল। শব্দ করলেই আরমান মাথা উঠিয়ে ফেলবে, আর মাথা উঠালেই ওর সর্বনাশ। পা দুটো টান করতে গিয়ে না চাইতে অবাক করে শব্দ করল নাজমুল। সাথে সাথে বিদ্যুতের গতিতে মাথা উঠিয়ে রাগি দৃষ্টিতে দেখালো আরমান। ওর চোখ দুটো বলে দিচ্ছে ও এই মুহূর্তে কতটা হিংস্র। লাল চোখ জোড়া দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। হিংস্র চাহনি দেখে নাজমুল বেশ কয়েকটা শুকনো লোক গেল। আরমান, মেয়েটা কোথায়? নাজমুল কখনো মেয়ে আমতা আমতা করে। আরমান কোন মেয়ে তুই জানিস না? আরমানের ঠান্ডা হিম করা কণ্ঠে নাজমুলের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। গতকাল মারের কথা সে এখনো ভুলেনি। সারা শরীর এখনো ব্যথায় অবশ হয়ে আসছে। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তা তো করতে পারবে না। আরমানকে রে কথা বলিস না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি। নাজমুল, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কোন মেয়ের কথা বলছেন। ভয় ভয়। হাতের সামনে থেকে চাচের রেখে আরমান দাঁড়িয়ে এক ঝাটকা ফেলে দিল। চাঁদ ভাঙার শব্দে নাজমুলের হাত থেকে কেঁপে উঠল। রেকের ওপর থাকা কাচের গ্লাস, প্লেট ও সুপের বাটিটা ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে আছে। তারপরও আরমানের রাগ করছে না। উল্টো দিকে ঘুরে ধরে ধরে নিঃশ্বাস নিচ্ছে। কিছু সময় যাওয়ার পর নাজমুলের দিকে ঘুরেই ওর কলার ধরে রাগী কণ্ঠে বলল, আরমান, গত পরশু যাত্রাবাড়ি থেকে যে মেয়েটাকে নিয়ে হাতির ঝিলের বাসে উঠেছিল, সেই মেয়েটার কথা জিজ্ঞেস করছি। নাজমুল
আনুষার কথা জিজ্ঞেস করছেন আপনি? আরমান আনুষা নামটা শুনতেই আরমান হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সারা শরীরে একটা ভালো লাগার শিহরণ বয়ে গেল। না চাইতেও ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। আরমান, হ্যাঁ, ওই আনুষার কথাই আমি বলছি। কোথায় আনুষা? কথা বলছিস না কেন? তুই ওকে কোথায় বিক্রি করে দিয়েছিস? এবার নাজমুলের মনে হলো কেউ ওর শ্বাসরোধ করে রেখেছে। চোখে মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে। ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। একসময় পেয়ে গেল বেডের পাশে ফল কাটার ছুরিটা পড়ে আছে। সেটা আরমানের আগে ছুরি হাতে তুলে নিয়ে আরমানের হাতে একটা পোঁত মেরে দিল। কিন্তু আরমান একটা টু শব্দও করলো না। বরং নাজমুল যখন আবার পোঁত দিতে গেল, ওর হাত পাকা করে ছুরিটা নিয়ে ওর গলা ধরল। আরমান আমার সাথে চালাকি? এই আরমানের সাথে চালাকি? আমি হলাম তোদের দাদা, তাই দাদার সাথে এসব চালাকি করিস না। কারণ দাদা অনেক আগে এসব রাস্তা পার করে এসেছে। তুই কি ভালোই ভালোই বলবি, নাকি গলায় একটা পোঁত মেরে দিব? নাজমুল, না 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 বলছি। আরমান জলদি বল, চিৎকার করে। নাজমুলকে আমি মেয়েদের দালালের কাছে বিক্রি করে দিয়েছি। এতক্ষণে বোধ হয় ওরা আনুষাকে পুতিতা পল্লীতে বিক্রি করে দিচ্ছে। কথাটা শোনা মাত্র আরমানের মাথায় পা ভেঙে পড়ল। ওর হাতের বাঁধন আলগা হয়ে গেল। যদিও সে প্রথম থেকে এরকমটা ভেবে আসছে, তারপরেও ভীষণ খারাপ লাগছে। বাচ্চা মেয়ে ধোকা পড়ে কত বড় বিপদে পড়েছে। আরমানের হাতের বাঁধন আলগা হতেই নাজমুল আবার আক্রমণ করতে নিল, কিন্তু তার আগেই আরমান ওকে কাবু করে ফেলল। আরমান, ওকে কোথায় গেলে পাবো? নাজমুল, আমার লাগছে। আরমান, লাগার জন্যই তো ধরেছি। জলদি বল, মেয়েটাকে কোথায় গেলে পাবো? নাজমুল হাতির ঝিলের আশেপাশের এলাকায় আছে। শুনেছিলাম পুলিশের ঝামেলা চলছে। পুলিশ নাকি খবর পেয়ে গেছে, তাই ওদের ধরার জন্য মাঠে নেমেছে। তাই ওরা কোথাও যায়নি। পুলিশের ঝামেলা শেষ হলেই ওদের বিক্রি করে দিবে। আরমান, ঠিকানা বল। নাজমুল, বলবো না। নাজমুল বলতে মানা করতে দেরি, ওর শরীরে ঘুষি পড়তে দেরি হলো না। ইচ্ছে মতো মারছে আরমান। নাকে পরপর কয়েকটা পাঁচ মারতেই নাজমুল চেঁচিয়ে উঠল। নাজমুল, বলছি বলছি। হাতির ঝিলের ব্রিজের উল্টো দিকের কলোনিতে গেলেই একটা বিশাল বস্তি দেখা যাবে। এর ভেতরে গিয়ে খোঁজ নিলেই পেয়ে যাবেন। তবে অবশ্যই নিজেকে কাস্টমার হিসেবে পরিচয় দিতে হবে। তাহলে ওরা নিজ দায়িত্ব আপনাকে সেই মেয়েদের দালালের কাছে নিয়ে যাবে। আজকে বিকেলে ওদের নিয়ে যাওয়ার কথা। দেরি করলে আনুষার কোন খোঁজ আপনি পাবেন না। কারণ ওই মেয়েদের দালালরা জানে না মেয়েগুলো কোন পল্লীতে যাবে। কথা শেষ হতেই নাজমুলের মুখের মধ্যে আরো কতগুলো বাঁধ মারলো আরমান। নাজমুলের মুখ, নাক দিয়ে রক্ত পড়ছে। তারপরও থামলো না আরমান। ইচ্ছে মতো কয়েক দৌড় দিল। নাজমুলের শরীরে একটুও শক্তি নেই, চোখে ঝাপসা দেখছে। নাজমুল, আপনি আনুষাকে হন? মাত্র আরেকটা ঘুষি মারার জন্য আরমান হাত উঠিয়েছিল। নাজমুলের প্রশ্ন শুনে থেমে গেল। কিছু না ভেবেই উত্তর দিয়ে দিল, আরমান ওর হাজব্যান্ড। নাজমুল, ওর সাথেই আপনার বিয়ে ঠিক হয়েছিল? আরমান, হয়নি, তবে হবে। নাজমুল ওর কথায় কিছু বুঝল না, কারণ ও মুখে প্রশ্নবোধক চিহ্ন এঁকে আরমানের দিকে তাকিয়ে আছে। আরমান ওকে ছেড়ে বের হয়ে গেল। নাজমুল ধপ করে বেড়ে পড়ে গেল। ওর এখন সারা পৃথিবী ঘুরছে। এক সময় চোখ দুটো বনে হয়ে গেল। আরমান কেবিন থেকে বেরিয়ে ছুট লাগালো। ওর হাতে সময় নেই, এখনই যেতে হবে। হাতের কাটা জায়গা থেকে রক্ত পড়ে সাদা শার্ট রঙিন করে ফেলছে, তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। ওর লক্ষ্য এখন আনুষা। হাতির ঝিল যেতে 4টার বেশি বেজে গেল। বিকেল গড়িয়ে পড়ছে। আরমানের হাত পা কাঁপছে। এত কিছু করেও যদি আনুষাকে না পায়, তাহলেও শেষ। এত ভয়ের জীবনও করেনি। সেবার যখন পুলিশ ধরে নিয়ে দুদিনের জন্য হাজতে পড়েছিল, তখনও এতটা ভয় করেনি। কিন্তু আজ মনে হচ্ছে কেউ ওর হৃৎপিণ্ডে বারবার ছুরিকাঘাত করছে। নার্ভাস নিয়ে আরমান হাতির ঝিলের ওপর পাশের কলোনিতে এসে পড়ল।
কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল। শৈলাম বেদনা, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। তোরই ভালোবেসে যাবো জিতি কিবা হারি, তোর জন্য কষ্ট নদী দিয়ে যাবো বাড়ি। ভালোবেসে সইতে রাজি, ভালোবেসে সইতে রাজি। হাজার যাতনা, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। নিজে তুই নাটাই হইয়া আমায় বানাস হরি, যেমন করে উড়ার সময় তেমন করেই উড়ি। তোর দুঃখে কাঁদি আমি, তোর দুঃখে কাঁদি আমি। তুই তো কাঁদলি না, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল। শৈলাম বেদনা, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। হাতে থাকা মুঠোফোনে মিলনের গান বাজছে, তার সাথে মিলিয়ে ভাঙা গলায় গাইতে গাইতে বস্তির ভেতর থেকে বের হলো মিতু। সে এই বস্তিরই ছেলে। সারা বস্তির খবর যদি কারো কাছে থাকে তাহলে এই মিতুই সেই ব্যক্তি। আরমান বস্তির সামনে এসে এদিক সেদিকে দেখতে লাগলো। তখনই মিঠু সামনে এসে দাঁড়ালো। মিঠু ভাই কি কাউরে খুঁজতেছেন? আরমান হুম। মিঠু কারে বসো। উৎসুক চোখে মিঠু চাতক পাখির দৃষ্টিতে আরমানের উত্তরের অপেক্ষা করতে লাগলো, কিন্তু আরমান এদিক সেদিকে চোখ বুলিয়ে যাচ্ছে। মিঠু কি লাগবো কন? এই সারা বস্তির খবর আমার কাছে পাইবেন। গলায় থাকা গামছাটা ভাব নিয়ে একটা পেট দিয়ে কথাটা বলল মিঠু। আরমান চোখ দুটো ছোট ছোট করে ওর দিকে দেখালো। মিঠু বিশ্বাস না করলে নাই। আমারে টাকা দিবেন, আমি সারা বস্তির খবর গড়গড় কইরা কইয়া দিমু। টেকা ছাড়া আমি আবার কাম করি না। আরমান আমার কতগুলো মেয়ে লাগবে, কোথায় গেলে পাবো? টাকা নগদে দিয়ে দিব। মিঠু কপাল কুচিয়ে আরমানের দিকে দেখালো। দেখে তো ভদ্র ছেলেই মনে হচ্ছে। ও যে এই কথা বলবে তা ভাবতে পারেনি। তবে ভেবেই বা কি হবে? এই লাইনে কত রঙের মানুষ দেখলো, তাই এই বস্তিতে না থাকলে জানতোই না। আরমানকে টেনে মিঠু একটা পুরনো ভাঙাচোরা দেয়ালের আড়ালে নিয়ে গেল। মিঠু আপনার দেখা তো এই লাইনের মনে হয় না। সত্যি কি আপনি মাইয়ে কিনতে আইছেন, নাকি অন্য কিছু করতে? ভ্রু কুচকে আরমান এই রে ধরে ফেললো নাকি? ধরা পড়লে চলবে না। ভয় পাস না আরমান, মাথা খাটা। এত দূর এসে হেরে গেলে চলবে না। তোর যে ওই মেয়েটাকে লাগবেই মনে মনে। মিঠু কথা কর নাকি? আরমান আরে ভাই এই লাইনের না হইলে কি এখানে আসতাম বলেন? আমি এই লাইনেরই। এবার আমাকে ওই মেয়েদের দালালের কাছে নিয়ে যান তো। আমার হাতে বেশি সময় নেই। মিঠু বেশি সময় নেই মানে? আরমান বেশি সময় নেই মানে হলো আমি তো অনেক দূর থেকে আসি, আবার রাত হওয়ার আগে সেখানে ফিরে যেতে হবে। তাই বললাম হাতে বেশি সময় নেই। মিঠু আগে আমার কমিশন দেন, তারপর বাকি কাজ। আরমান পকেট থেকে মানিব্যাগটা বের করে ঝকঝকা দুটো 1000 টাকার নোট মিঠুর হাতে দিল। চকচকে 1000 নোটের মতো মিঠুর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। খুশিতে গদগদ হয়ে বলল, মিঠু আমার সাথে আসেন বসো। আপনারই আমি সবচেয়ে সুন্দরী রূপবতী মায়ের পছন্দ কইরা দিমু। আপনি কারেক্ট জায়গায় আসেন। একবার এখান থেকে মাইয়া নিলে আপনার ব্যবসা পুরো জমজমাট হয়ে বসবো। তখন আপনি বারবার আইবেন। চিপা গলির ভেতর দিয়ে যেতে যেতে বক বক করছে মিঠু। আরমানের সেদিকে কোন খেয়াল নেই। তার মন প্রাণ সব এখন চাইছে আনুষাকে যেন পেয়ে যায়। তার আর কিছু লাগবে না। আরমান খবর পেয়েছিলাম আজ বিকেলে নাকি সব মেয়ে বিক্রি হয়ে যাবে। সবাই কি আছে, নাকি কেউ কিনে নিয়ে গেছে? আমার আসলে সবচেয়ে ভালো মেয়েগুলো লাগবে তো, তাই জিজ্ঞেস করলাম। মিঠু ও আজকে তো পুরান কাস্টমার গো আহনের কথা, কিন্তু তারা এখনো আহে নাই। তাই আপনি বসে নিশ্চিন্তে থাকেন, সবচেয়ে ভালোগুলি আপনি পাইবেন। তবে রেট একটু বেশি হয়ে যাইব। আরমান রেট বেশি হলেও কোন সমস্যা নেই, আসল জিনিসটা পেলেই হলো। আরমান বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ দেহে প্রাণ পাখিরা ফিরে এলো। ও তো ভয় শেষ হয়ে যাচ্ছিল।
এই বুঝি সব শেষ। কিন্তু এখন বুকের ওপর থেকে পাথরটা সরে গেছে। মাথা নিচু করে চিপা গলির ভেতর দিয়ে মিঠুর পিছু যেতে লাগলো। বস্তির বাসাগুলো বেশিরভাগ পলিথিন ও বাঁশের কঞ্চি দিয়ে ছাদ দেওয়া, তাও খুব নিচু করে। মিঠু ওর থেকে উচ্চতায় কিছুটা খাটো বলে অনায়াসে যেতে পারলেও আরমানকে মাথা নিচু করে যেতে হচ্ছে, নয়তো বাঁশের কঞ্চি দিয়ে খোঁচা খাওয়ার সম্ভাবনা আছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো ওরা দুজন। হাতির ঝিলে লেকের সামনে বসে আছে আরমান। চোখ দিয়ে তার নোনা জল গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর দুঃখী মানুষদের মধ্যে একজন মনে হচ্ছে। মাত্র 1 ঘন্টা কারোর সাথে থেকে যে কাউকে ভালোবাসা যায় তা আনুষার সাথে দেখা না হলে আরমান হয়তো জানতই না। আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিড়বিড় করে নিজের সব আকুতি জানাচ্ছে আরমান। আরমান, আল্লাহ, আজ নিজেকে এখনই মনে হচ্ছে কেন? আমি কি কখনো আনুষাকে পাবো না? ওকে ছাড়া তো আমার নিজেকে শূন্য মনে হবে। তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দেও। আমি প্রমিস করছি চাঁদাবাজি ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। কোন খারাপ কাজ করবো না। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বো। তুমি শুধু আমার কাছে ফিরিয়ে দেও ওকে। মুখ ঢেকে নীরবে কাঁদতে লাগলো আরমান। কত আশা নিয়ে এসে বস্তিতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ওদের ডেরা থেকে কয়েকটা মেয়ে নাকি পালিয়েছে, আর তাদের মধ্যে আনুষা আছে। প্রথমে বিশ্বাস না করে তন্ন তন্ন করে খুঁজে আনুষাকে পেল না। তারপর ভাবলো ওই মেয়েদের দালাল শরীফা ও রিমা হয়তো ওদের বিক্রি করে দিয়ে এখন মিথ্যে বলে নাটক করছে, তাই ওদের শাসিয়ে অনেক কিছুর ভয় দেখালো। বেচারীরা ভয় পেয়ে জানালো তারা কোন মেয়েকে এখন অব্দি বিক্রি করেনি। ওরা সত্যি পালিয়ে গেছে। এটা শুনে আরমান পুরো ভেঙে পড়ছিল। সেখান থেকে এসে এই হাতির ঝিলে বসে আছে। বুক পকেটে থাকা মোবাইলে একের পর এক রিং হচ্ছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও চোখ মুছে সেটাকে বের করলো। মোবাইল স্ক্রিনে মা লেখাটা ভাসছে। রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে উৎকণ্ঠা মিশ্রিত শাহানা বেগমের কথা শোনা গেল। শাহানা, হ্যালো আরমান। কোথায় তুই বাবা? সেই যে গতকাল সকালে না খেয়ে বের হয়ে গেলি, আজ রাত হতে চললো কিন্তু তুই বাসায় আসছিস না। কি হয়েছে তোর? তুই তো কখনো এমন করিস না। আরমান যথাসম্ভব নিজেকে শান্ত রেখে উত্তর দিল, যদিও তার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তবে তা করা যাবে না, তাহলে তার মা টেনশন করবে। আরমান, তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। আসলে একটা কাজে এসেছিলাম তো, তাই প্রচুর ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদের কল করে জানাতে পারিনি। তুমি আমার জন্য একদম চিন্তা করো না, আমি একটু পরেই রওনা দিব। শাহানা, তোর কি হয়েছে বাবা? তোর গলা এমন শোনাচ্ছে কেন? নিশ্চয়ই কোন সমস্যা হয়েছে। আরমান, আমার কিছু হয়নি মা, তুমি খামোখা চিন্তা করছো। সারাদিন কেঁদেছিলাম তাই একটু হয়রান লাগছে। অহনা, আরমানের ছোট বোন, কেমন আছে? ওর সাথে তো 2 দিন ধরে কথাই হয়নি। শাহানা অহনা পাগল করে ফেলছে। ভাইয়ের কখন আসবে? ভাইয়ের কখন আসবে? আমরা দুজন ভালো আছি, তুই জলদি ফিরে আয়। দুপুরে কিছু খেয়েছিস? কথাবার্তা তো কিরকম জানি লাগছে। আরমান, হামা খেয়েছি। মনে মনে তোবা করলো আরমান। নিজের মাকে কতগুলো মিথ্যে কথা বলল। হুট করে সামনের দিকে চোখ পড়তেই মাথার মধ্যে চিনচিন ধরে রাগ উঠতে লাগলো। তড়িঘড়ি করে শাহানা বেগমকে বলল, আরমান, আচ্ছা রাখছি মা, আমি একটু পরেই রওনা দিব। তবে একা নয়, তোমার ছেলের হবু বউকে সাথে নিয়ে ফিরবো। অপর পাশ থেকে শাহানা বেগমকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল আরমান। মোবাইলটা পকেটে ঢুকিয়ে দৌড় দিলে সামনের দিকে। হাতির ঝিলের চক্রকার বাসের মতো আমি এখন লেকের সামনে চক্রাকারে ঘুরছি। এদিক সেদিকে গেলেও আবার ঠিক এক জায়গায় এসে পড়ি। মাত্র 2 দিন ওদের কাছে বন্দি ছিলাম, তাতে মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে। তাই তো একটু সুযোগ পেয়ে আমি আর দুটো মেয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। ও মেয়ে দুটো ওদের নিজেদের বাসায় চলে গেছে। কিন্তু আমি কোথায় যাব? আমার কাছে তো কিছু নেই। মোবাইল, টাকা, জামা কাপড়, যাবতীয় স্বর্ণের অলংকার ওই নাজমুল শয়তানটা রেখে দিয়েছে। আমি একবার নাজমুল্লাহ হারামিতুকে হাতে পাই, তাহলে তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। তোর বাপের নাম ভুলিয়ে দিব। আমার সাথে বাটপারি।
তোকে যদি জনসম্মুখে আমার পায়ের জুতো দিয়ে গেলে দুটো বাড়ি না দিতে পারি তাহলে আমার মন শান্ত হবে না। শয়তান, কুত্তা, বিলাই, আমাকে বোকা পেয়ে এত বড় ক্ষতি করলি না তুই। আমি ছেড়ে দিলেও আল্লাহ তোকে ছাড়বে না। আজ যদি আমি না পালাতাম তাহলে আমার নামের আগে নষ্টের শব্দটা লেগে যেত। নিজের মনে বিড়বিড় করতে করতে একপাশে বসলাম। তখনই ঝড়ের গতিতে কেউ এসে আমার গালে জোরে একটা চড় মেরে বসলো। আমি তার সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। মুখ তুলে তাকিয়ে আবছা আলোতে আরমানকে দেখতে পেলাম। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। আমি বেশ ভয় পেয়ে গেলাম। তাকে কিছু বলার আগেই সে আমাকে ঝাটকা মেরে দাঁড়া করিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আরমান, কি ভাবো নিজেকে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো ভেবেছ কি? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি তার কোন আইডিয়া আছে তোমার? আমি পাগল হয়ে যাচ্ছিলাম। একটু আগে মনে হচ্ছিল আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। কে বলেছিল এত পাকনামি করতে? আমার জন্য আর একটু সময় অপেক্ষা করা যেত না? পালিয়ে আসার কি দরকার ছিল? তুমি কি জানো তোমাকে ছাড়া আমার কতটা খারাপ লাগছিল? সে আমাকে জড়িয়ে অনর্গল কথা বলে যাচ্ছে। মাঝে মাঝে না টানছে, তার মানসিক কাঁদছে। আমার কাঁধে মুখ গুজে রেখেছে, সেখানে ঠান্ডা স্পর্শ পাচ্ছি। আমি হতবাক হয়ে তার কথা শুনছি। আমাকে ছেড়ে দুই হাত দিয়ে আলতো করে আমার দুই গাল স্পর্শ করলো। আরমান, এক মুহূর্তে মনে হয়েছে আমার নিঃশ্বাসকেও আটকে রেখেছে। তোমাকে আমি সারা বাড়িটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। যখন এত কিছু করে তোমার খোঁজ পেলাম, সেখানে গিয়ে জানলাম তুমি পালিয়েছ। তখন নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমি তোমাকে রক্ষা করতে পারিনি, নিজেকে শেষ করে দিতে মন চাইছিল। তখনই তোমাকে দেখলাম, হুট করে রাগ উঠে গিয়েছিল, তাই চড়টা মেরেছি। এটা বেশি পাকনামির শাস্তি। আই এম সরি। তোমার অনেক লেগেছে। আমার গালে হাত বুলাতে বুলাতে কথাগুলো বললো আরমান। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। তার চোখে ছিল না কোন খারাপ উদ্দেশ্য কিংবা প্রতারণা, বরং তার চোখ দুটোতে ছিল আমাকে হারিয়ে ফেলার যন্ত্রণা আর একরাশ ভালোবাসা। আমাকে কেন খুঁজেছেন আপনি? আমার যতটুকু মনে হচ্ছে আমি আপনাকে ওই বাসের ঘটনা ছাড়া অন্য কোথাও দেখিনি। সামান্য ঘন্টা খানিক পরিচয় একটা মেয়েকে কেন খুঁজেছেন, যার নামটাও আপনি জানেন না? শুধুমাত্র মেয়েটাকে দুটো মানুষরূপী পশুদের হাত থেকে বাঁচিয়েছেন। আরমান, যদি বলি ভালোবাসি, তাই করেছি। আরমানের সোজা সাপটা উত্তরে আমার বুকটা দুঃখ করে উঠল। মাত্র কিছু সময় দেখে কেউ ভালোবাসতে পারে? এটা সম্ভব। মাসখানেক পর সবুজ রঙের একটা কাতান শাড়ি পরে মাথায় হাত ঘোমটা দিয়ে বসে আছি পাত্রপক্ষের সামনে। আমার পেছনে দাঁড়িয়ে আছে নাফিস ভাইয়া ও তানিয়া ভাবি। আমার ব্রিটিশ ফুপু অবশেষে বাধ্য হয়ে তাদের বিয়েতে রাজি হয়েছে। অপর পেশা ফুপু, চাচারা ও বাবা বসে আছে। আমার দুই ভাই খুশিতে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। আনুর মা চাচিরা পর্দার আড়ালে দাঁড়িয়ে এখানকার অবস্থা বোঝার চেষ্টা করছে। এর মধ্যে আরমানের মা শাহানা বেগম বলে উঠলেন, শাহানা বিয়ে সাহেব, আমরা খুব শীঘ্রই আনু মাকে ঘরে তুলতে চাই। আজই বিয়ের ডেটটা ঠিক করে নিতে চাই। আসিফ, আমাদের কোন সমস্যা নেই, আপনাদের সুবিধা মতো ডেট দেন। আপনাদের ছেলের বউ আপনারা নেবেন, আমাদের কিসের আপত্তি? শাহানা, তাহলে আগামী শুক্রবারের পরের শুক্রবার অনুষ্ঠান করে আমরা বৌমাকে নিয়ে যাব। আপনারা রাজি তো? আসিফ, আলবাত রাজি। কই গো আনুর মা, মিষ্টির প্লেটটা নিয়ে এসো। মিষ্টি মুখ করতে হবে তো। মা মিষ্টির পুরো বাক্স নিয়ে হাজির হলো। সবাই খুশিতে মিষ্টির মুখ করছে। আমি লজ্জায় মাথা নিচু করে রেখেছি। মাথা উঠিয়ে আরমানের দিকে তাকাতেই দেখলাম সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই সুযোগ বুঝে এক চোখ মেরে দিল। আমি চোখ রাঙিয়ে তাকাতেই আরেক চোখ মারল। আজ যে আমি কতটা খুশি তা বোঝাতে পারবো না। সেদিন হাতি ছিলে আরমানের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তারপর আমার হাত ধরে তাদের বাসায় বাস ধরলো। সারা রাস্তায় আমার হাত শক্ত করে ধরেছিল। মনে হচ্ছিল ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব। তাদের বাসায় নিতেই তার মা আমাকে খুশি মনে মেনে নিল।
এরপরের দিন আরমান নিজ দায়িত্বে আমাকে বাসায় পৌঁছে দেয়। বাসায় ঝামেলা সামলাতে আরমান অনেক সাহায্য করে। আমার মা যেহেতু আমার পক্ষে ছিল তাই বাবাকে ঠান্ডা করতে বেশি দিন লাগে না। এর মধ্যে আরমান চাঁদাবাজি ছেড়ে ছোটখাটো একটা কোম্পানিতে চাকরিতে জয়েন করে। ততদিনে আমি সবাইকে বলে দিয়েছি আরমান কিভাবে আমাকে প্রত্যেকটা বিপদে বাঁচিয়েছে। বাসায় সবাই আরমানকে পছন্দ করে ফেলে। সুযোগ বুঝে একদিন আরমানকে বাসায় নিয়ে এসে সবার সাথে পরিচয় করে দেই। আরমান ওর অতীতের কিছু লুকায় না, সবকিছু খুলে বলে। আমি ভয়ে ভয়ে ছিলাম, বাবা বোধহয় আরমানকে মেনে নিবে না, কারণ ও একজন চাঁদাবাজ ছিল। কিন্তু আমাকে অবাক করে সেদিন বাবা আরমানকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা, আমি আনুর থেকে সবই শুনেছি। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ। যে ছেলে একটা মেয়ের জীবন বাঁচাতে পারে সে কখনো খারাপ হতেই পারে না। আমার কোনো আপত্তি নেই, তুমি তোমার মাকে নিয়ে বিয়ের ডেট ফিক্স করতে এসো। অবশেষে সেই দিনটা আমাদের জীবনে এলো। বর্তমানে আমি ও আরমান আমার ছোট চাচার বাসার ছাদে দাঁড়িয়ে আছি। ঘুমটা খুলে দূর আকাশের দিকে তাকিয়ে আছি। জীবনে একজন ভুল মানুষের কাছে গিয়ে আমি আসল মানুষের দেখা পেলাম। আরমান আমার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, আরমান কি ম্যাডাম কি ভাবছেন? আমি মাসখানেকের মধ্যে কি থেকে কি হয়ে গেল। জীবনটা বোধ হয় এরকম অদ্ভুতই। কোথা থেকে কোথা মোড় নেই তা আমরা কিছুই জানি না। মাসখানেক আগে আপনি কোথায় ছিলেন আর আমি কোথায়? আরমান যেটা আমাদের জন্য ভালো মহান আল্লাহ তাআলা তাই করেন। সেদিন বাসে যদি ওই ঘটনা না ঘটতো তাহলে তোমার সাথে আমার দেখা হতো না। আর তোমার সাথে দেখা না হলে আমি চাঁদাবাজি না ছেড়ে ভালো পথে যেতাম না। আমি প্রমিস করেছিলাম আল্লাহর কাছে, যদি তোমাকে সেদিন পাই তাহলে আমি সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি এখন তাই করছি। আমার সাথে বাকি 4 জন চাঁদাবাজি ছেড়ে দিয়েছে। ওরা এখন হালাল পথে উপার্জন করে। যেই আরমানের ভয়ে সারা এলাকা কাঁপত, আজ সেই আরমান দিয়ে সবাই ভালোবাসে। মাঝে মাঝে খারাপ কিছু ঘটলেও সেটার মধ্যে কল্যাণ নিহিত থাকে। আমি মুখ ভেঙচিয়ে অন্যদিকে ঘুরে মজা করে বললাম, আমি সব তো আমার জন্য করেছেন। কে বলেছিল এগুলো করতে? কেন করেছো? আরমান, অনেক অনেক ভালোবাসি তোমায়। তুমি আমার জীবনে জান্নাতি হুর হয়ে এসেছো। তাই তো আমি এত বদলে গেছি। আমি কে বলছি বদলাতে? না বদলালে পারতে। আরমান, যদি বলি ভালোবাসি? পাগল করা তোমার ওই হাসি। যদি বলি ভালোবাসি, তাই তো তোমায় নিয়ে মেঘে ভাসি। যদি বলি ভালোবাসি, এক পলক দেখতে বারবার ছুটে আসি। আমি হয়েছে হয়েছে, এত কিছু বলতে হবে না। আমি এত কিছু ভাবতে পারবো না। যদি বলি ভালোবাসি, তাহলে আমি বলবো আই লাভ ইউ টু। ব্যাস শেষ। তোমার মতো এত কবিতা রচনা করতে পারবো না। কথাটা বলে আমি 2 হাত দিয়ে আরমানের গলা জড়িয়ে ধরলাম। আরমান মুচকি হেসে আমার 2 গাল টেনে দিল। তারপর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে কপালে কপাল ঠেকালো। আমি তাকে ছাড়িয়ে পেছনের দিক থেকে জড়িয়ে ধরলাম। সে মুচকি হেসে আমার হাত দুটোর ওপর হাত রাখলো। সময়টা যদি এখানে থমকে যেত তাহলে খুব ভালো হতো। হুট করে কি থেকে কি হয়ে গেল। নকল ভালোবাসার পেছনে ছুটতে গিয়ে আমি সত্যিকারের ভালোবাসার নাগাল পেয়ে গেছি। এখন একটা মুহূর্তও আমার এই মানুষটাকে ছাড়া চলে না। টিউলিপ টিউলিপ টিউলিপ। পরিশিষ্ট আবেগে বিবেক নষ্ট নামে একটা প্রবাদ আছে। হ্যাঁ, এটা সত্যি। আমরা যখন কোন সিদ্ধান্ত আবেগের বশে নেই তখন আমরা নিজেদের বিবেককে প্রশ্রয় দিই না, যার কারণে আমরা বিপদে পড়ি। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবুন, কারণ আপনাকে বাঁচাতে আনুষার মতো আরমান নাও আসতে পারে। বাবা মা কখনো কারো খারাপ চায় না, তবে তাদের সিদ্ধান্ত যদি আপনার পছন্দ না হয় তাহলে তাদেরকে বুঝান। কিন্তু পালিয়ে যাওয়া কোন সমাধান নয়, কারণ হারানো সম্পদ ফিরে পাওয়া যায়, কিন্তু আপনার জন্য নষ্ট হওয়া বাবা মায়ের মান সম্মান কখনো ফিরে পাওয়া যাবে না। তাদেরকে আজীবন মানুষের কাছে কথা শুনতে হবে। আপনি তাদের সমাজের মাঝে ঠিক কতটা ছোট করেছেন তা তখন না বুঝলেও আপনার সন্তান যখন সে ব্যাটটা করবে তখন বুঝবেন। কিশোর বয়সটাই আবেগে ওড়ার বয়স। এই সময়টাই উচিত মানুষ চিনে তারপর থেকে বিশ্বাস করা। হুটহাট কারো মিষ্টি কথায় ভুলে তার প্রেমে পড়বেন না।
দুষ্ট লোকের সর্বদা মিষ্টি কথা হয়। তার কথায় জালে আপনাকে ফেলে কত বড় সর্বনাশ করবে তা আপনি বুঝতেও পারবেন না। কিন্তু যখন বুঝবেন তখন মানুষের মতো অনেক দেরি হয়ে গেছে। আপনার আর কিছুই করার নেই। সবশেষে আরেকটা কথা মেয়েদের উদ্দেশ্য বলছি, ফেসবুকে প্রেমে পড়া থেকে বিরত থাকুন। ডাটা বন্ধ করলে যেখানে আপনি মানুষটাকে চিনেন না, সেখানে তাকে বিশ্বাস করে নিজের সবকিছু ছেড়ে পালিয়ে যাওয়া তো নিতান্ত বোকামি। ফেসবুকে নিজের ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া বন্ধ করুন। এমনও হতে পারে সেগুলো দিয়ে কেউ আপনাকে ব্ল্যাকমেইল করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই স্বার্থপর দুনিয়ায় যেখানে সামনাসামনি পরিচিত মানুষ দ্বারা আপনি কত বেজালে পৌঁছেন, সেখানে ফেসবুক নামক আজব দুনিয়া তো আপনি কাউকে চিনেন না। ফেসবুক থেকে নিজের বিনোদন আর সময় কাটানো পর্যন্ত এনাফ রাখুন। এখানে নিজের ব্যক্তিগত তথ্য, ছবি দিয়ে নিজের সেফটি নিজে নষ্ট করার কোন দরকার নেই। সবাইকে বলতে চাই, ফেসবুক আপনি চালান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুক যাতে আপনাকে না চালায়। আর আবেগের বশে কোন সিদ্ধান্ত নেবেন না। যা করার বারবার বিবেক দিয়ে ভেবে নেবেন। সমাপ্ত।